সালাম আলাইকুম। তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, এই যে অনেকদিন অনেকদিন পরে তোমাদের সাথে দেখা যাক, ভালো লাগতেছে। তোমরা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। আজকে আমরা খুবই কঠিন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখা যাক যে তোমাদের কাছে কেমন লাগে। শোনো, আজকে আমরা অন্যতম বোটানির অন্যতম কঠিন দুই একটা যে চ্যাপ্টার গুলা থাকে, এর মধ্যে কোষ রসায়ন একটা। এখানে অনেকগুলা কনসেপ্ট আছে। শুরুতে কোষ রসায়নের শুরুর অংশে আছে আমাদের কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা, যেটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো কার্বোহাইড্রেটের এই আলোচনার মধ্যে আহ, যেগুলো আছে ম্যাক্সিমামই তোমার জৈব রসায়নের সাথে অনেক বেশি রিলেটেড। দেখো আমাদের চ্যাপ্টারের নামই তো কোষ রসায়ন। দেখো আমাদের চ্যাপ্টারের নাম কি? কোষ রসায়ন না? যেহেতু চ্যাপ্টারের নাম কোষ রসায়ন, এই কারণে এখানে রসায়নের সাথে অনেক সম্পর্ক। রসায়নের মধ্যে কোন রসায়নের সাথে সম্পর্ক জানো? জৈব রসায়ন। তোমরা জৈব রসায়নের কিছু অংশ পড়ছো, তাই না? 9-10 তোমরা একটু একটু পড়ছো। কিন্তু এখানে এখানে ওর চেয়ে আরেকটু বেশি কনসেপ্ট প্রয়োজন হয় আর কি। যার কারণে শুরুর দিকে তোমাদের কিছু জিনিসপত্র একটু কেমন লাগবে। আজকে প্রথম ক্লাসে অনেকগুলা নতুন জিনিসপত্র শুনবা, অনেকগুলা নতুন উদাহরণ শুনবা, যেগুলো তোমাদের কাছে মনে হবে ভাইয়া কোন দিক দিয়ে, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো কিছুতে মাথার নিচ দিয়ে যাচ্ছে না, মাথার ভেতর দিয়েও যায় না, সবই তো উপর দিয়ে যায়, এরকম কিছু ফিল হইতে পারে। তবে তোমরা কোথাও কোনো কিছু না বুঝলে সাথে সাথে আমাকে কোয়েশ্চেন করবা, বা সাথে সাথে বলবা যে ভাইয়া এটা বুঝি নাই, এটা আরেকবার বললে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আমার ইন্ট্রোডাকশন। আচ্ছা, আমি ডক্টর সাইদ আনোয়ার, এমবিবিএস শেষ করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। ঠিক আছে? তাহলে আসো আমরা কোষ রসায়ন নিয়ে আলাপ আলোচনা করি। তবে তোমাদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট, বারবার বলতেছি, যে যেখানে বুঝবা না সাথে সাথে আমাকে বলবা যে ভাইয়া এটা একটু আরেকবার বলেন, বা ভাইয়া এই কনসেপ্টটা আর একটু ডিটেলস বলেন। ঠিক আছে? তাহলে আমরা শুরু করতেছি। ক্লাস যদিও 6টা দেওয়া আছে বা 5টা দেওয়া আছে, তোমাদের প্রয়োজন যে কয়টা হবে, যতক্ষণ না আমি ফিল করতেছি যে না তোমাদের মোটামুটি আমি বুঝাইতে পারছি এবং তোমরা মোটামুটি বুঝছো, ততদিন ক্লাস হইতেই থাকবে কোষ রসায়ন। কিন্তু আমাদের টার্গেট থাকবে যে আমরা এই কঠিন চ্যাপ্টারকে জয় করব ইনশাআল্লাহ, সহজে আমাদের মাথার মধ্যে নিব, এখানকার যেই স্ট্রাকচার মাকচার আছে সেগুলো আমরা সব শিখে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আসো আমরা শুরুর দিকে, এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা আপাতত আগে এই স্লাইডের সাথে পড়াশোনা করব। এরপর আমরা আমাদের মূল বই দেখবো, যে মূল বইয়ে যা যা আছে আমরা বইয়ের কোথায় পড়তেছি। শুরুতে দেখবা, শুরুতে বেশ দুইটা পেজ আছে, দুইটা পেজে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলা রিডিং চাইলে পড়তে পারো। দুই একটা লাইন এর মধ্যে আমাদের একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়া দরকার। যেমন দেখো এখানে শুরুতে আছে আমাদের একটা প্রোটোপ্লাজম বলে কথা আছে। তোমরা তো জানো প্রোটোপ্লাজম কি জিনিস। কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে এটা জানো তো সবাই, তাই না? কোষের মধ্যে কোষ প্রাচীরকে যদি বাদ দিই, তাহলে বাকি যারা থাকে সবাই প্রোটোপ্লাজম। ঠিক আছে? ধরো এইটা হচ্ছে একটা কোষ, মনে করো এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষে দুই স্তরের কোষ প্রাচীর থাকে, তাই না? দুই স্তরের কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটাকে যদি বাদ দিই তাহলে ভেতরের যেটা আছে এই পুরো অংশটাই হচ্ছে প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমে পানির পরিমাণ, ঠিক আছে, এই স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, নোট চাইলে করতে পারো, না চাইলে নাই, যেটা তোমাদের মনে চাই। ঠিক আছে? তাহলে এই প্রোটোপ্লাজমে পানির একটা পরিমাণ দেওয়া আছে, কত? 60 থেকে 90 ভাগ। তাহলে কত পার্সেন্ট পানি আছে প্রোটোপ্লাজমে? 60 থেকে 90 ভাগ। ঠিক আছে? এরপরে আসো দেখো আমাদের, আমরা যে সৃষ্টি হয়েছি, দেখো এই পৃথিবীতে কত কিছু আছে। এই যে দেখো আমার হাতে এখানে একটা পয়েন্টার আছে, এখানে একটা পেন্সিল আছে, এখানে বোর্ড আছে, সামনে ক্যামেরা আছে, তার সামনে মনিটর আছে, তো এত কিছু আছে। এই এত জিনিসপত্র যে তৈরি হয়েছে, দেখো তো আমরা যে পড়ছি কেমিস্ট্রিতে, যে আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টা? 118টা, তাই না? ওই যে আমরা পর্যায় সারণী পড়ছি, এই 118টার বাইরে দিয়ে তো কোনো কিছু তৈরি হয় না। হয় কি? হয় না তো। কিন্তু দেখো এই যে যে জৈব উপাদানগুলা যেগুলো জীবের সাথে রিলেটেড, ঠিক আছে, জৈব উপাদান কেন বলতেছি, আমরা জীবের সাথে রিলেটেড, এই উপাদানগুলো তৈরি হয়েছে মাত্র দেখো 17টা মৌল থেকে। দেখো ম্যাক্সিমাম জিনিসপত্র তৈরি হয়েছে মাত্র কয়টা মৌল থেকে? 17টা। কয়টা মৌল থেকে? দেখো 17টা মৌল থেকে মাত্র তৈরি হয়েছে। এই যে 17টা মৌল থেকে তৈরি হয়েছে, এর মধ্যেও দেখো আমরা এখানে কয়েকটা কথাবার্তা, হ্যাঁ, জাস্ট এগুলো তোমাদের জেনে থাকার জন্য। ঠিক আছে? যেমন দেখো আমাদের জীবনের যে অত্যাবশ্যকীয় যে এলিমেন্ট, মানে আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয়, সেরকম জিনিসপত্র কয়টা আছে? 92টা। দেখো আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্ট আছে কয়টা? 92টা। এই 92টার মধ্যে দেখো 96%ই মাত্র চারটা জিনিস দিয়ে তৈরি: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই চারটা দিয়ে দেখো আমাদের জীবনে প্রয়োজনীয় যে জিনিসপত্র তার 96%ই তৈরি হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এখন তোমাদের মনে হইতে পারে ভাই এগুলো সবগুলোই তো গ্যাস, আমরা তো তাহলে উড়ে যাওয়ার কথা।
ঠিক আছে, তাহলে আমাদের বডি এরকম কঠিন শক্তিশালী বডি হইলো কিভাবে? এইটাই একটা আশ্চর্যের ব্যাপার, যে এখন তোমরা দেখতেছো যে আমরা সব গ্যাস থেকে তৈরি হয়েছি। এই গ্যাসগুলাই, এই কার্বন, এই হাইড্রোজেন, এই অক্সিজেন গুলা তাদের অবস্থানের ভিত্তিতে এমন ভাবে সজ্জিত হয় যে কোনো সময় তারা কঠিন হয়ে যায়, কখনো কখনো তারা মাংস তৈরি করে ফেলে, কখনো কখনো তারা কার্বোহাইড্রেট তৈরি করে ফেলে মানে শর্করা তৈরি করে, কখনো তারা এইভাবেই সজ্জিত হয়ে লিপিড তৈরি করে। কি অদ্ভুত জিনিস! তাহলে আসো দেখো, আমরা যত সামনে আগাইতে থাকবো তত তোমাদের আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং দেখবা কার্বোহাইড্রেটের কিছু কনসেপ্ট যতদিন না আমরা কার্বোহাইড্রেট শেষ করতেছি ততদিন তোমার কাছে মনে হবে যে কিছু একটা জায়গায় মনে হচ্ছে একটু সমস্যা, বা ডটটা আমার ঠিকঠাক মতো মিলতেছে না, এরকম একটা ঝামেলা তোমার মধ্যে বারবার ফিল হবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, যেহেতু আমরা আছি। আসো আমরা চেষ্টা করব সমাধান করার। তারপরেও যেগুলো সমস্যা থাকবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে যদি কোয়েশ্চেন করো, আমরা সেগুলো সমাধান করে দিব বা সেগুলোর উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর এছাড়া তোমাদের কিউএনএ আছে যেখানে মন চাই। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমরা বললাম যে আমাদের এই যে এত 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 জিনিসপত্র তৈরি হয়েছে, আমাদের এত জৈব উপাদান তৈরি হয়েছে, এর মধ্যে দেখো 96% তৈরি হয়েছে মাত্র কয়টা জিনিস থেকে? চারটা জিনিস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কি অদ্ভুত ব্যাপার! তাহলে আসো, এরপরে এখানে কিছু বন্ধন আছে, হ্যাঁ, এই বন্ধনগুলো নিয়ে একটু আমাদের জানা দরকার আর কি। তো যদিও এই বন্ধনগুলো একটু পরে জানলে ভালো হয়, তারপরে আমরা একটু শুনি আর কি। হ্যাঁ, যেমন দেখো এখানে আয়নিক বন্ধন আছে। তোমরা সবাই আয়নিক বন্ধন জানো, তাই না? বলো তো, আয়নিক বন্ধন তোমরা সবাই পড়ে আসছো, যে একটা ধাতু আর একটা অধাতু কি হয়? পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, তাই না? একটা ধাতু একটা অধাতু ইলেকট্রন একজন একজন ছাড়ে একজন গ্রহণ করে, করে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা আয়নিক বন্ধন বলি। আবার সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হচ্ছে ইউজুয়ালি দেখা যায় যে দুইটা অধাতু, ঠিক আছে, দুইটা অধাতু তারা পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, তাহলে সমযোজী বা কোভ্যালেন্ট, সমযোজীর ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট, হ্যাঁ, এরা কি করে? ইলেকট্রন শেয়ার করে, তাই না? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা বন্ধন তৈরি করে। এটাও তো মোটামুটি আমাদের জেনে থাকার কথা আর কি, যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা বন্ধন তৈরি করতেছে। এরপর আসে এই যে হাইড্রোজেন বন্ধন নিয়ে আমাদের মধ্যে একটু প্যাচ লাগে আর কি, যে ভাই হাইড্রোজেন বন্ধন কি জিনিস? ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেন বন্ধনগুলো কি জিনিস আমরা তো এগুলো, ঠিক আছে, একটু পড়া দরকার। ভাইয়া স্লাইডের এই টপিকগুলো মেইন বইয়ে নাই। আছে আছে, হ্যাঁ, মেইন বইয়ে কোথায় আছে আমরা একটু পরে বই দেখবো। ঠিক আছে, আমরা বই এবং হচ্ছে স্লাইড একসাথে একসাথে যাবো। ঠিক আছে, তোমাদের কোনো টেনশনে কিছু নাই। ঠিক আছে, তোমরা খালি কোশ্চেন করতে থাকবা যে ভাইয়া এটা আরেকবার, এটা আরেকবার, কোশ্চেন করতে করতে তোমরা মেরে ফেলো। ঠিক আছে, তাহলে আসো, হাইড্রোজেন বন্ধন জিনিসটা হচ্ছে এরকম। দেখো এই যে পানি, একটা পানি স্ট্রাকচার এরকম না, যে একটা পানিতে একটা অক্সিজেন থাকে আর একটা হাইড্রোজেন, এভাবে, তাই না? তাই তো, এখানে মাঝখানে দেখা যায় যে ধরো এখানে মনে মনে করো তাদের শেয়ারকৃত ইলেকট্রন এখানে। ঠিক আছে, মনে করো তাদের শেয়ারকৃত ইলেকট্রন হচ্ছে এখানে, এই যে এটা এটা, ঠিক আছে, তাই তো। তাহলে এই যে শেয়ারকৃত ইলেকট্রন গুলো আছে, এবার ধরো অক্সিজেন, মানে ধরো সাপোজ শেয়ারকৃত ইলেকট্রন তো এমনিই থাকে, এরকম না? ঠিক আছে, তাহলে দেখো যে মনে করো এই যে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন এবং হাইড্রোজেন এভাবে আছে। তো তোমরা তড়িৎ ঋণাত্মকতা বলে একটা টার্ম আছে, এটা তোমরা কখনো শুনছো কিনা? ঠিক আছে, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বলে একটা টার্ম আছে, তোমরা কখনো শুনছো কিনা, শুনে থাকার কথা আর কি। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এমন একটা ধর্ম, যে এই যে শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে টান মারে। ঠিক আছে, এই তো ইলেকট্রোনেগেটিভিটি, সাবাস। তাহলে তড়িৎ ঋণাত্মকতা একটা টার্ম আছে, শোনো, তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা হচ্ছে, একজন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে শেয়ারকৃত ইলেকট্রনকে তার দিকে বেশি টান মারে। বুঝছো? তাহলে শেয়ারকৃত ইলেকট্রনকে যদি তার দিকে বেশি টান মারে, ঠিক আছে, যদি বেশি টান মারে, দেখো এখানে এই হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে কি হয়? যে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো অক্সিজেনকে, অক্সিজেন এই শেয়ারকৃত ইলেকট্রনকে বেশি জোরে টান মারে। ঠিক আছে, তাহলে শেয়ারকৃত ইলেকট্রন কার দিকে বেশি যাবে বলো তো? অক্সিজেনের দিকে বেশি যাবে। কি মনে হয় তোমাদের? অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, এ কারণে শেয়ারকৃত ইলেকট্রন একটু অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে যায়। যে থাকে না যে ওই যে ওকে একটু বেশি ভালোবাসে, আমাদের ছোটবেলায় মনে হইতো আমাদের মা বাবা, যে না আমরা দুই ভাই কিন্তু ওই বড় ভাইকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু কম ভালোবাসে, এরকম ফিল হয় না? এরকম আর কি, হ্যাঁ, যে এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে দুইজনেই শেয়ার করে আছে, কিন্তু অক্সিজেন একটু বেশি টান দিছে। তাহলে অক্সিজেন একটু একটু বেশি টান দিলে, তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এই অক্সিজেনের মধ্যে, এই অক্সিজেনের মধ্যে একটা একটা আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে না? এই হাইড্রোজেনের মধ্যে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে না বলতো? হবে কিনা বলতো, হবে কিনা? হওয়ার কথা না? হ্যাঁ, হওয়ার কথা। ঠিক আছে, তাহলে দেখো অক্সিজেন আংশিক ঋণাত্মক থাকে, হাইড্রোজেন আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক থাকে। তাহলে এরকম এখানে একটা পানিতে কি একটাই অণু থাকে? এরকম অসংখ্য অণু থাকে। তাহলে ধরো সাপোজ এখানে আর একটা অক্সিজেন অণু আছে,
ঠিক আছে, তাহলে সাপোজ ধরো এখানে আরেকটা অক্সিজেন আছে, ঠিক আছে, তাহলে আরেকটা অক্সিজেনের সাথে এভাবে দুইটা হাইড্রোজেন আছে। এখানে ধরো আরেকটা অক্সিজেন আছে, এখানে কি আছে, দুইটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে দেখো, সবগুলোর ক্ষেত্রে এরা কি আংশিক ঋণাত্মক, আর এরা আংশিক ধনাত্মক। এরা আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক, এটাই তো হয়। এখন দেখো এখানে কি ঘটনাটা ঘটে, এই যে দেখো হাইড্রোজেন যে আংশিক ঋণাত্মক আর অক্সিজেন যে, হাইড্রোজেন যে আংশিক ধনাত্মক আর অক্সিজেন যে আংশিক ঋণাত্মক, তখন এদের মধ্যে একটা মজার ঘটনা ঘটে। মজার ঘটনা কি, এই যে এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে একটা আকর্ষণ হয় না? তো দেখা যায় এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। ঠিক আছে, আবার দেখো এই যে এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে একটা দুর্বল বন্ধন তৈরি হয়। ঠিক আছে, দেখো এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা দুর্বল বন্ধন তৈরি হচ্ছে। এই বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। যেহেতু এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এসে একটা আগাম করছে, এই জন্য এই বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। শোনো, জাস্ট এখানে পড়ানোর জন্য পড়তেছি, হাইড্রোজেন এর পরে তোমার এখানে আর কোথাও লাগবে না। হাইড্রোজেন তো আমাদের কেমিস্ট্রিতে বিশাল আলোচনা আছে। মানে আমাদের আজকে পড়াগুলাই খালি মনে হবে যে ইস, কেমিস্ট্রি আমরা এগুলা কেন পড়ি নাই। কেমিস্ট্রি এগুলো পড়ানোর পরে তোমাদেরকে পড়াইলে তোমরা খুব ইজিলি ধরতে পারবা। তো শুরুর দিকে ক্লাসে মনে হবে যে আমরা তো বায়োলজি না পড়ে কেমিস্ট্রি বেশি পড়ে ফেলতেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন, এবং এই হাইড্রোজেন বন্ধনের কারণে পানি তরল, জানো? নাহলে কিন্তু পানি গ্যাস হয়ে যাইতো। তোমরা এটাও পড়বা যে পানি কেন তরল, ঠিক আছে, পানি কেন গ্যাস হয় নাই, এটাও তোমরা কেমিস্ট্রিতে পড়বা ইনশাল্লাহ এক সময়। তো টেনশনে কিছু নাই। তাহলে এইটাকে আমরা কি বলতেছি, হাইড্রোজেন বন্ধন, বোঝা গেছে? তাহলে দেখো আমরা কি বললাম, এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন যখন একসাথে থাকে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সেই শেয়ারকৃত ইলেকট্রনকে তার দিকে বেশি টান মারে। এর ফলে কি হয়, অক্সিজেনে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়, হাইড্রোজেনে আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়। ঠিক আছে, তারপরে এই যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক এরা আবার পরস্পর পরস্পরকে এই যে আকর্ষণ করে। এই আকর্ষণ করার ফলে তাদের মাঝখানে একটা দুর্বল বন্ধন তৈরি হয়। এই বন্ধনকে আমরা কি বলছি, হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, ঠিক আছে, অক্সিজেন আর হাইড্রোজেন, ঠিক আছে। ও আচ্ছা, এটা কি অক্সিজেন হাইড্রোজেন বন্ধন বলা যায় না? না, এগুলা কি ইউজুয়ালি হাইড্রোজেন বন্ধনই বলে আর কি। হ্যাঁ, অক্সিজেনকে এখানে পাত্তা দেয় না আর কি, সবাই হাইড্রোজেন বললে একটু ভাল লাগে আর কি। হাইড্রোজেন সমাজে সম্মানিত ব্যক্তি, তোমরা এমনি মনে রাখবা, কারণ হাইড্রোজেন কিন্তু তার কাছে একটা ইলেকট্রন আছে, সে সব দান করে ফেলে। দান করে সে ইলেকট্রন শূন্য অবস্থায় থাকে, সে শূন্য হাতে থাকে। এই জন্য আমাদের সমাজে হাইড্রোজেন সম্মানিত ব্যক্তি। ঠিক আছে, এরপর আসো এই যে পেপটাইড বন্ধন আর গ্লাইকোসাইটিক বন্ধন। এই বন্ধনগুলো পরে আমরা আবার হচ্ছে আলাদা করে ইন্ডিভিজুয়ালি দেখাবো, হ্যাঁ। তো তোমরা আবার ইয়ে নিও না যে ভাই কি যে বলতেছেন, মাথার উপর দিয়েই তো যাইতেছে। তাহলে আসো আমরা, তোমরা সবাই জানো কিনা যে এই যে জটিল শর্করাগুলা, জটিল শর্করা জাতীয় খাবার ভেঙে 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 ফাইনালি গ্লুকোজে পরিণত হয়। তোমরা কি জানো এটা, যে বড় বড় শর্করা জাতীয় খাবার ভেঙে 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 গ্লুকোজে পরিণত হয়? এটা তো তোমাদের সবার জানার কথা, তাই না? তার মানে এটাকে যদি আমি উল্টাই, যে অসংখ্য গ্লুকোজ, ঠিক আছে, অসংখ্য গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে বড় বড় শর্করা তৈরি করে। ঠিক আছে, তাহলে অসংখ্য গ্লুকোজ, ঠিক আছে, অসংখ্য কি 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 গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে 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 কি তৈরি করে বলো তো? কি তৈরি করে? শর্করা। তাই তো, এটা তো তোমরা জানো। পরিপাক তো তোমরা, পরিপাকের কিছু জিনিস তো তোমরা 9-10 বায়োলজিতে পড়ছো। সেখানে পড়ছো না, যে শর্করা জাতীয় খাবার আস্তে আস্তে ভেঙে 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 গ্লুকোজে পরিণত হয়। কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। তাহলে অসংখ্য গ্লুকোজ যুক্ত হয়ে কি হয়? শর্করা তৈরি হয়, তাই না? বড় বড় শর্করা তৈরি হয়। তাহলে এই যে অসংখ্য গ্লুকোজ যে যুক্ত হলো, তাদের মাঝখানে নিশ্চয়ই কোনো একটা বন্ধন আছে। কি বন্ধন? যেই বন্ধনের মাধ্যমে তারা এই যে বড় বড় শর্করা হলো, সেই বন্ধনকে বলা হয় গ্লাইকোসাইটিক বন্ধন। কি বন্ধন? গ্লাইকোসাইটিক বন্ধন। ঠিক আছে, কি বন্ধন বলতো? গ্লাইকোসাইটিক। তাহলে আমরা এই যে এখান থেকে মনে রাখবো গ্লাইকো, কোনো কিছুতে গ্লাইকো থাকলেই, হ্যাঁ, কোনো শব্দে যদি গ্লাইকো থাকে, কোনো শব্দে যদি দেখো এরকম গ্লাইকো লেখা আছে, গ্লাইকো, তাহলে বুঝবা এটা শর্করাকে নির্দেশ করে। কাকে? শর্করা বা কার্বোহাইড্রেটকে নির্দেশ করে। শর্করার ইংরেজি হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে কোনো শব্দে যদি, কি বললাম আমরা, গ্লাইকো এই কথাটা থাকে, তাহলে তোমরা এটা কি বলবা, কি মনে রাখবা, কি মনে রাখবা, এটা কাকে নির্দেশ করতেছে? শর্করাকে। কাকে কাকে? শর্করাকে নির্দেশ করতেছে। তাহলে তোমরা বুঝো যে অসংখ্য, আমরা কি বলছি, যে একটা কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা কি পাই? অসংখ্য অসংখ্য গ্লুকোজ পাই। তাহলে দেখো অসংখ্য গ্লুকোজ, তার মানে নিশ্চয়ই কোনো একটা বন্ধন দিয়ে যুক্ত হয়েছে, তাই তো? তাহলে তাদের মধ্যে যে বন্ধনটা আছে, এই বন্ধনকে আমরা বলতেছি, কি বলতেছি বলো তো?
গ্লাইকোসাইটিক বন্ধন। এই গ্লাইকোসাইটিক বন্ধন এখন কিছুটা কিছুটা তোমাদের কাছে অপরিষ্কার থাকলেও আমরা থার্ড ক্লাস অথবা সেকেন্ড ক্লাস নেক্সট যেদিন ক্লাস নেব সেদিন তোমাদেরকে আমরা গ্লাইকোসাইটিক বন্ধন করে দেখাবো, যে এই যে দেখো এটাই সেই গ্লাইকোসাইটিক বন্ধন। এই জন্য তোমরা অনেক বেশি প্যারা নেওয়ার দরকার নেই। যে কার্বোহাইড্রেট আমি যতটুকু পড়াবো বইয়ের সাথে সাথে তোমরা অবশ্যই সেটা পড়বা। অনেক কিছু তুমি বুঝবা না, কিন্তু তারপরে তুমি পড়বা, ঠিক আছে? এটা যতবার পড়বা আস্তে আস্তে দেখবা যে জিনিসটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? এবার আসো তোমাদের আরেকটু ক্লিয়ার হবে, দেখো। অসংখ্য প্রোটিন, আচ্ছা তোমরা কি জানো বলো তো, প্রোটিন জাতীয় খাবার ভেঙে ভেঙে কিসে পরিণত হয় বলো তো? প্রোটিন, তোমরা আমাকে এখন বলো, প্রোটিন জাতীয় খাবার ভেঙে ভেঙে পরিপাকের সময় ভেঙে ভেঙে কিসে পরিণত হয় বলো তো? প্রোটিন জাতীয় খাবার যখন আমরা ভাঙি ভাঙি, এই তো সাবাস, কে বলছে এটা? ঠিক আছে, সুরভি বলছে। তাহলে এটা কি হয় কি হয় কি হয়? প্রোটিন জাতীয় খাবার ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয় না? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড হয় তো, তাই না? তাহলে বলো তো, এই যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়, তোমরা কি সবাই আমার সাথে একমত? ঠিক আছে, হ্যাঁ, এটা তৃতীয় তৃতীয় চ্যাপ্টারের প্রথম ক্লাস। তাহলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন। তোমরা কি সবাই আমার সাথে একমত কিনা? যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড মিলে কি হয়? প্রোটিন হলো। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে অ্যামাইনো অ্যাসিড কি এমনি এমনি যুক্ত হয়? এদের মাঝখানে কোনো বন্ধন থাকার কথা না? বলো তো, এই অ্যামাইনো অ্যাসিড গুলোর মাঝখানে কোনো বন্ধন থাকার কথা না? কোনো বন্ধন না থাকলে কি এমনি এমনি যুক্ত হইতে পারে? তোমাদের কাছে কি মনে হয়? একটু বলো, তোমাদের একটু মাথাকে একটু কাজ দাও। যে আচ্ছা, আমরা যে সারা জীবন শুনছি অ্যামাইনো অ্যাসিড যে যুক্ত হচ্ছে, মানে অ্যামাইনো অ্যাসিড মিলে যে প্রোটিন তৈরি করতেছে, তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা বন্ধন আছে। এই যে বন্ধন, এই বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড, পেপটাইড বন্ধন। হুম। এবার বলো, এই দুইটা বন্ধন মাথার উপর দিয়ে কার কার গেছে? ঠিক আছে, এই যে আমাদের এই এই বন্ধন দুইটা কার কার মাথার উপর দিয়ে গেছে বলো? ঠিক আছে, আমরা আরেকবার একটু রিপিট করতেছি, হ্যাঁ। যে দেখো আমরা কি বলছি, যে শর্করা গুলা, এই যে বড় বড় যে শর্করা তৈরি হয়, এই যে আমরা ভাত খাই, সে ভাতের নাম কি জানো? স্টার্চ। ঠিক আছে, মানে ভাতের ভেতরে কি থাকে জানো? স্টার্চ। স্টার্চ একটা শর্করা। তারপর তোমরা সেলুলোজ নাম শুনছো, ঠিক আছে, এই যে সেলুলোজ। ঠিক আছে, তারপর তোমরা গ্লাইকোজেনের নাম শুনছো, এই যে গ্লাইকোজেন। এগুলো হলো বড় বড় শর্করা। তাহলে এই বড় বড় শর্করাকে যদি যদি আমরা ভাঙি, তাহলে অসংখ্য হাজার হাজার গ্লুকোজ পাওয়া যায়। কি পাওয়া যায়? হাজার হাজার গ্লুকোজ। তার মানে নিশ্চয়ই এই গ্লুকোজ গুলা যুক্ত হয়েছে কোনো একটা বন্ধন দিয়ে। ঠিক আছে, নিশ্চয়ই এই গ্লুকোজ গুলা কোনো একটা বন্ধন দিয়ে যুক্ত হয়ে এরকম বড় শর্করা তৈরি করছে। তাহলে এই বন্ধনটাকে আমরা বলতেছি গ্লাইকোসাইটিক বন্ধন। একই রকম ভাবে আমরা কি বললাম প্রোটিনের ক্ষেত্রে, যে প্রোটিনগুলা কি হয়েছে? প্রোটিনগুলা কি হয় বলতো? প্রোটিনগুলা থেকে আমরা কি পাই? যে প্রোটিন যখন আমরা ভাঙি তখন অ্যামাইনো অ্যাসিড পাই। এইটা আমরা সবাই জানি। তার মানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড তারা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি হয়েছে? প্রোটিন তৈরি হয়েছে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড গুলা যে যুক্ত হয়েছে, নিশ্চয়ই কোনো একটা বন্ধন দিয়ে যুক্ত হয়েছে। সেই বন্ধনের নাম হলো পেপটাইড বন্ধন। এরপরেও তোমাদের কাছে যদি জিনিসটা একটু মনে হয় যে কেমন কেমন লাগতেছে, তোমরা টেনশন করিও না। আমরা নেক্সট যেদিন ক্লাস, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে গ্লাইকোসাইটিক বন্ধন দেখাবো। এই যে দেখো দুইটা শর্করা যুক্ত হয়েছে, এই যে দেখো দুইটা গ্লুকোজ যুক্ত হয়ে পেপটাইড বন্ধন তৈরি করছে, সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত আমি যা যা বলছি, এই বন্ধনগুলা কি ক্লিয়ার? দেখো তো, এই বন্ধনগুলা কি ক্লিয়ার এখন পর্যন্ত? এই যে দেখো পেপটাইড বন্ধন, ঠিক আছে, আর এই যে দেখো আমাদের ক্লাসিক বন্ধন। ক্লিয়ার এখন পর্যন্ত? আচ্ছা, তাহলে মনে হচ্ছে এখন পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, আসো আমরা তাহলে কার্বোহাইড্রেটে যাই। কার্বোহাইড্রেটে যাওয়ার আগে তোমাদেরকে একটা কার্যকরী মূলক বলে একটা জিনিস আছে, এইটা সম্পর্কে একটু ধারণা দিই, হ্যাঁ। কার্যকরী মূলক কি জিনিস বলো তো? কার্যকরী মূলক, কার্যকরী মূলক বলে একটা টার্ম আছে। এই যে আজকে লেকচারে তুমি প্রচুর নতুন নতুন জিনিস শিখবা, ঠিক আছে? মানে জিনিস তোমার মাথায় ঢুকবে আর কি, এই জন্য তোমার মাথায় একটু পরে নাই হয়ে যাবে। তোমরা পেরেশানি নিও না, ঠিক আছে? আমরা প্রয়োজনে সেম ক্লাস আবার রিপিট করব, টেনশনে কিছু নাই। কিন্তু তোমাদের পড়তে হবে, আমাকে কথা দিতে হবে যে জি ভাইয়া আমরা পড়বো। এখন তুমি একটা কঠিন টপিক পড়বা, তোমার মাথায় থাকতেছে না, কিন্তু তুমি এটা বাসাতেও প্র্যাকটিস করবে না, তাহলে কি হবে বলো? তাহলে দেখো আমরা কার্যকরীমূলক, হ্যাঁ। তাহলে কার্যকরীমূলক কি? আচ্ছা আসো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এটা আমি কি লিখছি? বলো তো, কার্যকরীমূলক যদি তুমি জেনে থাকো, এটা কি টাইপের যৌগ বলো তো? এটা কি টাইপের যৌগ? আবার দেখো আমরা আরেকটা লিখতেছি। আবার ধরো আমরা এই যে আরেকটা লিখি।
ধরো আমরা তিনটা যৌগ লিখছি, তাই না? আমরা জৈব যৌগের তিনটা যৌগ লিখছি। দেখো তো, তিনটারই কার্বন সংখ্যা দেখো তিনটা করে। দেখো তিনটারই আমরা যদি কার্বন কাউন্ট করি, তিনটারই দেখো কার্বন সংখ্যা হচ্ছে তিনটা, তাই না? দেখো কার্বন তিনটা। কিন্তু বলো তো এই তিনটা কি সেম নাকি আলাদা? এই তিনটা কি সেম নাকি আলাদা, তোমাদের কাছে কি মনে হচ্ছে? ও, তোমরা তো দেখি একদম নাম সহ বলে ফেলছো, তোমরা তো দেখি আরো আগুন আরো প্রো, ঠিক আছে। তো দেখো এটা তো অ্যালকোহল, তাই না? দেখো এটা কি? এটা অ্যালকোহল, তাই না? এটা কি? এটা অ্যালডিহাইড। এটা কি মূলক বলো তো? এটা কি নির্দেশ করে? অ্যাসিড, তাই না? জৈব অ্যাসিড নির্দেশ করে। তাহলে দেখো আমি যে আঁকাইছি, এটা কি হয়ে গেছে? এটা হয়েছে অ্যালকোহল। আচ্ছা, এটা যে অ্যালকোহল, তুমি কি দেখে চিনলা এটা অ্যালকোহল? বলো তো, এটা যে অ্যালকোহল, তুমি এটা কি দেখে চিনলা? তারপর দেখো এইটা, এটা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা বলো তো, এটা যে অ্যালডিহাইড, এটা তুমি কি দেখে চিনলা? তারপর এটা, এই যে এটা, এটা আছে মানে এটা অ্যাসিড নির্দেশ করে, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তাই তো, একটা অ্যালকোহল, একটা অ্যালডিহাইড, একটা কার্বক্সিলিক অ্যাসিড। সি ডাবল, এই তো সাবাস। এই তো তোমরা তো দেখি আগুন প্রো। দেখি আমি যতটুকু ভাবছিলাম তোমরা তো তার চেয়েও প্রো। ঠিক আছে, না তোমাদেরকে, না তোমাদেরকে দিয়ে আমি আশা দেখতেছি। দেখা যাক তোমরা আমার মান সম্মান রাখতে পারো কিনা দেখি। আচ্ছা আসো। তাহলে এই যে দেখো এটা, তাই না? তারপর আসো আমরা আমরা এই যে এটা, তাই না? তারপর যদি আমরা দেখি, এই যে এটাই তো, তাই না? তাহলে আমরা ও যে অ্যালডিহাইড, ঠিক আছে, এটা আমি কি দেখে বুঝতেছি দেখো। এই জিনিসপত্রগুলো দেখে বুঝতেছি না মোটামুটি? এগুলো দেখি তো বুঝতেছি, তাই না? দেখো, ও যে অ্যালকোহল, আমি কি দেখে বুঝলাম? ও এইচ। আচ্ছা, এটা যে অ্যালডিহাইড, কি দেখে বুঝলাম আমরা? তার সিএইচও, সিএইচও এইটা আছে, এটা দেখে বুঝলাম। তারপর দেখো ও যে অ্যাসিড, কি দেখে বুঝছি আমরা আমরা? সিওও এইচ আছে, এইটা দেখে, তাই না? এখন তোমরা আমাকে বলো তো, ঠিক আছে, যে এই তিনটা কি সেম নাকি আলাদা? তোমরা আমাকে একটু বলো তো, এই তিনটা কি সেম নাকি আলাদা? তোমাদের কাছে কি মনে হচ্ছে? এই তিনটার ধর্ম, বর্ণ, কার সাথে বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করবে না, এগুলো কি সেম নাকি আলাদা? আলাদা, ও বাবা সেরা, তাই না? এগুলো সব আলাদা। তাহলে ভাইয়া দেখো তো, এগুলো সব কিছু দেখো, CH3CH2 এই কয়টা জিনিস তো সবার কমন, দেখো না? এখানে আমরা যদি বলি, এখানে এই জিনিসপত্র তো সবার কমন। তাহলে এই জিনিসপত্র কমন থাকার পরেও তারা কেন এক হইতে পারলো না? তোমাদের কাছে কি মনে হয়? এই জিনিসপত্র তো সবার কমন, তারপরেও তারা আলাদা, তারপরে তারা সেম হইতে পারলো না, তাই না? তার মানে তারা যে সেম হইতে পারে নাই, ঠিক আছে? এই ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? আর আমরা কার্যকরী মূলক হচ্ছে ফাংশনাল গ্রুপ। ওকে, তাহলে তার মানে তার হচ্ছে এই যে ফাংশনাল যে গ্রুপ, এইটা আলাদা। তাহলে দেখো তো, এই যে একটা যৌগ কেমন হবে, এই পুরোটা নির্ধারণ করতেছে কে? তার এই ফাংশনাল গ্রুপটা, তার এই কার্যকরী মূলকটা, তাই না? এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? এই জন্য দেখো, একটা যৌগ কেমন হবে, তার রাসায়নিক প্রকৃতি কেমন হবে, সে কঠিন হবে, তরল হবে, নাকি গ্যাসীয় হবে, নাকি সে কার সাথে বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করবে না, এই পুরা জিনিসটাই, এই সব জিনিস নির্ধারণ করে তার এই ফাংশনাল গ্রুপ, তার এই কার্যকরী মূলকটা, তাই না? এই জন্য এদেরকে বলা হয় কার্যকরী মূলক। মানে ওই কাজ করে। দেখো, কার্যকরী বলার পেছনে কারণ হচ্ছে ওই কাজ করে, ঠিক আছে? এই যে কার্যকরী কেন বলতেছি, কারণ ওই কাজ করে। ঠিক আছে, ওই কাজ করে মানে ওই বিক্রিয়া করে আর কি। যে কার সাথে যাব কার সাথে যাব না, এই সব কিছু ডিসিশন নেয় ওরাই। ঠিক আছে, ওরাই ডিসিশন নেয় যে হ্যাঁ আমি এখন এর সাথে বিক্রিয়া করবো, আমি এখন এর সাথে বিক্রিয়া করবো না, আমার এখন মন ভালো, আমার এখন মন ভালো না, সব কিছু তারা ডিসিশন নেয়। এই জন্য যেহেতু, ঠিক আছে, এটাকে এই যেহেতু যেহেতু এরাই সবকিছু করে, এই জন্য আমরা এদেরকে কি বলতেছি বলতো? কি বলতেছি? কার্যকরী মূলক। কি বলতেছি বলতো? কার্যকরী মূলক। বোঝা গেছে? হ্যাঁ, এই যে রাফিন বলতেছে ভাইয়া, এখন মাথায় ঢুকতেছে, হ্যাঁ এখন আস্তে 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 মাথায় ঢুকবে আর কি। হ্যাঁ, তারপরে আমি বলতেছি যে এরপরে দেখবা যে কিছু জিনিসপত্র আমাদের, যত দিন না আমরা কার্বোহাইড্রেট শেষ করতেছি, ততদিন আমার মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে একটু কনফিউশন থাকবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইতো, তোমরা একটু এটা বলতে পারবে কিনা? বলো তো, এটা কি, কি মূলক নির্দেশ করে? বলো তো এইটা কি মূলক নির্দেশ করে? এইটা কি নির্দেশ করে বলো তো? কিটোন, এই তো সাবাস।
ঠিক আছে, এই তো অনেকে মাথা ড্রিল করে ফেলছে, যাক ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা কি? এটা হচ্ছে কিটোন, তাই না? কিটোন মূলক। এবার আসো, আমরা এই যে কার্যকরী মূলক টুলক শেষ করে ফেলছি, ঠিক আছে। এখন তাহলে আমরা কি বলছি, যে দেখা যায় যে প্রত্যেকটা বড় বড় যৌগে, বিশেষ করে জৈব যৌগের যে যৌগগুলো আমরা দেখি, সেই যৌগে পিচ্চি একটা অংশ থাকে, তাই না? একটা ফাংশনাল গ্রুপ থাকে, একটা পিচ্চি একটা অংশ থাকে, ঠিক আছে। ওইটাই পুরা যৌগটা কেমন হবে তার গতি প্রকৃতি সবকিছু নির্ধারণ করে, তাই তো? যে আমরা এখানে যত যাই দিই, এখানে CH2 যদি আরো 5টা বাড়াই, তুমি আমাকে বলো যে এইটা, যেটাকে আমরা অ্যালকোহল বলছি, তাই না? ওইটাকে যে আমরা অ্যালকোহল বলছি, বা ধরো এই যে কার্বক্সিলিক অ্যাসিড বলছি, এই কার্বক্সিলিক অ্যাসিডে এখানে ধরো এই যে যে কয়টা আছে, আমি এখানে ধরো CH2 কয়েকটা বাড়াই দিলাম, CH3। এবার ধরো COOH, ঠিক আছে। এখানে দেখো CH2 ছিল একটা, আর এখানে আমি দিছি একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা দিছি। বলো তো এটার কারণে এটা কি অ্যাসিড না হয়ে অন্য কিছু হবে? তোমাদের কাছে কি মনে হয়? এই যে এটা বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার কারণে এটা কি অ্যাসিড না হয়ে অন্য কিছু হবে? তোমাদের কাছে কি মনে হয়? নাকি ওটা অ্যাসিডই থাকবে? অ্যাসিডই থাকবে না? হ্যাঁ, এই যে, তাহলে সে যে অ্যাসিড, কেন সে অ্যাসিড? তার যে অ্যাসিড, এই জিনিসটা কে বলে দিছে যে সে অ্যাসিড? এই যে এই জিনিস বলে দিছে না সে অ্যাসিড, ঠিক আছে। ওই তো বলে দিছে যে না, আমি অ্যাসিড থাকবো, ঠিক আছে, আমার সাথে বেশি তেড়িবেড়ি করা যাবে না, আমার সাথে বেশি অত্যাচার করা যাবে না, তাই তো? হ্যাঁ, এই যে এই গ্রুপগুলাকেই বলি আমরা কার্যকরীমূলক। ওকে, এখন কথা হচ্ছে ভাই, আপনি কার্যকরীমূলক নিয়ে আমাদেরকে কেন এত গেজাইলেন? ঠিক আছে, তোমরা যখন জৈব যৌগ পড়বা এরপরে তোমরা নিজেরাই হাসবা যে এক সময় তোমাদেরকে কোনো এক টিচার আমাদের কোথায় বায়োলজিতে কার্যকরীমূলক শিখাইছে, তখন মনে হবে আল্লাহ, বায়োলজিতে আমরা নাকি এত 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 করে আমরা কার্যকরীমূলক শিখছি। ঠিক আছে, তাহলে এই জিনিসপত্রগুলো আমাদের বেসিকের জন্য, হ্যাঁ, বেসিক কনসেপশনের জন্য। এরপরে আমরা হচ্ছে আসলে আমাদের কার্বোহাইড্রেট নিয়ে আমরা ডিরেক্ট আলাপ আলোচনা করতে পারি। ঠিক আছে, তো এই কার্বোহাইড্রেট নিয়ে আলোচনার আগে আমরা হচ্ছে কিছু জিনিসপত্র একটু দেখি আর কি। হ্যাঁ, আমরা যেগুলো পড়তেছিলাম এগুলো বইয়ের কোন অংশে আসলে পড়ছি? তোমাদের এখন মনে হতেই পারে যে ভাইয়া আসলে বইয়ের কোথায় পড়াইলেন। তবে আমি বারবার বলতেছি, এই অধ্যায় পড়ার সময় কি হইতে হবে? ধৈর্যশীল হইতে হবে। কি হইতে হবে বলতো? ধৈর্যশীল হইতে হবে। হ্যাঁ, অধৈর্য হয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। আর আমাকে বেশি বেশি কোশ্চেন করতে হবে, এই চ্যাপ্টার পড়ার সময় আমাকে বেশি বেশি কোশ্চেন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে এটা পড়ছি যে আমাদের প্রোটোপ্লাজমে শতকরা 60 থেকে 90 ভাগ পানি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তাহমিদ বলছে কার্যকরীমূলক যেহেতু ধর্ম নির্দেশ করে, তাই এটা কি যৌগের অন্তর্ভুক্ত? এটা তো ডেফিনেটলি যৌগের অন্তর্ভুক্ত। এটা যদি যৌগের বাইরে থাকতো তাহলে তো ওর সাথে ওর কোনো সম্পর্কই থাকতো না। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে আমরা পড়ছি প্রোটোপ্লাজমে শতকরা পানি কত, 60 থেকে 90 ভাগ। এরপরে দেখো আমরা বলছিলাম জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট বা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান হচ্ছে 92টা। দেখো তারপরে আমরা পড়ছি এই 92টার মধ্যে 96% জিনিসই হচ্ছে দেখো অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই 92-এর মধ্যে 96% জিনিস হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। আর বাকি অন্যান্য কিছু আছে দেখো, ক্যালসিয়াম, ফসফেট, ঠিক আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, এগুলো তত বেশি থাকে না। তো এটা এটা জাস্ট জানার জন্য, নাইস টু নো টাইপের। ঠিক আছে, কিছু জিনিসপত্র দেখবা যে বইয়ে লেখা থাকে নাইস টু নো, জানলে ভালো, না জানলে নাই। তারপর দেখো এই যে আমরা রাসায়নিক বন্ধনের মধ্যে পাইছি কি বন্ধন? দেখো আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট বা কোভ্যালেন্ট বন্ধন, আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তাই না? আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী বন্ধন, আর এখানে হাইড্রোজেন বন্ধন, তিনটা বন্ধন পাইছি। আয়নিক, সমযোজী, এই আয়নিক সমযোজী এগুলা এগুলা তোমরা জাস্ট একবার রিডিং চাইলে পড়তে পারো, নাইস টু নো। এই যে হাইড্রোজেন বন্ধনের সময় এই যে আমরা বলছিলাম, এই যে দেখো এখানে হাইড্রোজেন বন্ধন, যারা তখন তোমাদের মনের কষ্ট, যে কষ্ট থেকে তোমরা বলেছো যে ভাইয়া হাইড্রোজেন বন্ধনটা আমরা ভালো বুঝি নাই, তাদের জন্য এই যে দেখো, দেখো এই যে হাইড্রোজেন গুলাকে পজিটিভ, দেখছো হাইড্রোজেন গুলা পজিটিভ হয়েছে এই হাইড্রোজেন গুলা। আর দেখো এই অক্সিজেনের এখানে মাথার উপরে দেখো নেগেটিভ। ঠিক আছে, এই জিনিসটাই হয় যে দেখো এখানে এখানে এই ছবিটা একটু খেয়াল করো, এই যে হাইড্রোজেন যখন পজিটিভ, অক্সিজেন যখন নেগেটিভ হয়, তখন এরা এরা ওই যে এখানে একটা সুন্দর একটা দুর্বল একটা বন্ধনে টানাটানি করে আর কি। ঠিক আছে, প্রায় সন্নিবেশ সমযোজী কি লাগে না? না মানে এগুলো হচ্ছে কেমিস্ট্রির টপিক, তো এগুলো দেখা যায় বায়োলজিতে তোমাদের কোশ্চেন আসে না, এই জন্য বললাম। হ্যাঁ, তো তো আর তাছাড়া তো তোমরা আয়নিক সমযোজী এগুলো জানোই, তাই না? তাহলে এখানে একবার এই যে ছবিটা আরেকবার দেখে নিতে পারো। এখন আমরা হচ্ছে আমরা বলছি যে আমাদের বায়োলজির জন্য যেটা আমাদের ক নাম্বার কোশ্চেনে আসবে, সেটা হচ্ছে এই যে পেপটাইড বন্ধন আর হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন, এইগুলো কিন্তু তোমাদের ক নাম্বারে আসবে। ঠিক আছে, এই যে দেখো পেপটাইড বন্ধন আর হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। এই তোমরা বলো তো, আমরা গ্লাইকো বলে কাকে নির্দেশ করছি? ঠিক আছে, ও তোমরা উত্তেজিত 27, তাহলে তোমাদের সাথে কি করতে হবে বলো? তারা গ্লাইকোসাইটিক বন্ধন, হ্যাঁ।
তাহলে গ্লাইকোসাইটিক, ঠিক আছে। তাহলে গ্লুকোজ, এই যে সাবাস, তাহলে গ্লাইকো দিয়ে আমি কি বলছিলাম, কাকে নির্দেশ করতে বলছিলাম? গ্লাইকো মানে কি কি কি, তোমার মাথায় কি আসবে যখনই আমি গ্লাইকো বলবো? শর্করা, তাই না? গ্লাইকো থেকে তুমি এমনি চিন্তা করবা, গ্লাইকো থেকে গ্লুকোজ, তার মানে গ্লুকোজ আবার কি, গ্লুকোজ হলো শর্করা, তার মানে গ্লাইকো। যেখানে দেখবা, যেমন ধরো গ্লাইকোলিপিড, সাপোজ ধরো, যেহেতু আমি তোমাকে এটা শিখাইলাম, তাহলে বলো তো, আমি যদি বলি গ্লাইকোলিপিড, বলো তো এখানে কি কি আছে, লিপিডের বাইরে আর কি আছে? ধরো আমি তোমাদেরকে বললাম যে আচ্ছা, আমি একটা গ্লাইকোলিপিড দেখে আসি, তোমাদের ক্লাস নিতে আসার আগে ওইদিকে দেখলাম একটা গ্লাইকোলিপিড দাঁড়ানো আছে। তাহলে বলো তো এখানে কি আছে? এই গ্লাইকো ইউজুয়ালি শর্করাকে নির্দেশ করে। তাহলে গ্লাইকো থেকে সরাসরি তোমরা শুধু গ্লুকোজ বলবা না, হ্যাঁ, শুধু গ্লুকোজ নির্দেশ করে এরকম না, পুরো শর্করাকে নির্দেশ করে। শর্করার আবার ইংরেজি আবার কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট বা শর্করাকে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এই যে তোমরা সবাই বলে ফেলছো যে গ্লাইকোলিপিড, তার মানে এই যে লিপিড প্লাস গ্লু, অনেকে গ্লুকোজ লিখছো, অনেকে শর্করা লিখছো, ঠিক আছে। সরাসরি তোমরা গ্লুকোজ না বলে কি বলবা? শর্করা। তাহলে আমরা এখানে নাম থেকে বুঝতেছি গ্লাইকোসাইটিক বন্ধন, তার মানে এই বন্ধন কার মধ্যে আছে? শর্করার মধ্যে। এই যে দেখো, মনোস্যাকারাইড সমূহের মধ্যকার বন্ধন, মনোস্যাকারাইড আমরা এটা জানবো আর কি, হ্যাঁ, একটু পরে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে দেখো দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন, সেটাকে বলতেছে আমরা পেপটাইড বন্ধন। তাহলে পেপটাইড বন্ধন কারা? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। খেয়াল করো, পেপটাইড বন্ধন কারা? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন, এটা এক ধরনের সমযোজী বন্ধন, মানে কোভ্যালেন্ট বন্ধন, ঠিক আছে। ভাইয়া, আমরা কি হাইড্রোজেন বন্ডকে ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড বলতে পারি না? না না, হাইড্রোজেন বন্ডকে ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড বলা যায় না, তাহলে আবার মুশকিল হয়ে যায়, বুঝছো? তাহলে তো কোভ্যালেন্ট বন্ডই হয়ে যায়। তো কোভ্যালেন্ট বন্ড তো যেভাবে ইলেকট্রন শেয়ার করে, ওরা ওইভাবে ইলেকট্রন শেয়ার করে না, ওরা একটু ইলেকট্রনকে টানাটানি করে, এটা একটা মুশকিল। ঠিক আছে, টানাটানি না করলে কিন্তু এত ঝামেলা হইতো না। ঠিক আছে, এই যে ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করে আবার থাকে না ওই যে সম্পত্তি নিয়ে, ওই যে দেখা যায় যে এক বাপের দুইটাই ভাই, কিন্তু বড় ভাই একটু বেশি প্রভাব বিস্তার করে, দেখা যায় একটা সম্পত্তি নিজের দিকে টান মারে। ঠিক আছে, এরকম হয় আর কি। পলিপেপটাইড বন্ধন কি? তাহলে পেপটাইড অনেকগুলা অনেকগুলা, আচ্ছা পলিপেপটাইড মানে, ধরো ধরো অ্যামাইনো অ্যাসিড আছে, তাই না? ধরো অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড, কিছু অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা আছে। ধরো সাপোজ ধরো 50টা অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, তাহলে আমরা এটাকে পেপটাইড বলি। আরো বেশি হলে তখন আমরা পলিপেপটাইড বলি। পলি মানে বহু নির্দেশ করে। পলি মানে কি? বহু। তাহলে যেখানে অনেকগুলা পেপটাইড বন্ধন আছে, সেটাকে আমরা পলিপেপটাইড বন্ধন বলতে পারি। বোঝা গেছে হুমায়রা? গ্লুকোজ ও শর্করার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, শর্করা হলো জেনারেলাইজড, যেমন ধরো আমরা জেনারেলাইজড নাম বলতে পারি যে আমরা সবাই মানুষ, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা সবাই মানুষ, ঠিক আছে। তাহমিদ, আমরা সবাই মানুষ। কিন্তু দেখো, আমার একটা নাম আছে, যেমন আমার নাম সাইদ, তোমার নাম তাহমিদ। আবার দেখো এখানে এই যে ফাইজা, নামে ফাইজা আছে, তাহসিনা আছে, তারপরে হচ্ছে একজনের নাম আছে, খুবই কঠিন নাম, আমি সঠিক উচ্চারণ করতে পারতেছি না। তারপরে এই যে আফ্রিদা আছে, নাবিলা আছে, তারপরে শাহ আছে, ঠিক আছে। তারপরে এই যে ইসরাত জাহান আছে, রাফিন আছে, তাই না? তাহলে আমরা আবার সবাইকে আলাদা আলাদা নামে ডাকি, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এই যে কার্বোহাইড্রেটটা বা শর্করা হচ্ছে জেনারেলাইজ টার্ম, সবাইকে বোঝায়। আর এদের অনেকগুলো সদস্য আছে, এই সদস্যগুলোর মধ্যে একজন সদস্য হচ্ছে গ্লুকোজ, এরকম একটা সদস্য আছে ফ্রুক্টোজ, এরকম একটা সদস্য আছে ধরো স্টার্চ, এরকম একটা সদস্য হলো গ্লাইকোজেন, এরকমই একটা সদস্য হলো সুক্রোজ। এই হলো ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারছো এবার? হ্যাঁ, শর্করা আর শ্বেতসার কি সেম? হ্যাঁ, ওই যে স্টার্চকে শ্বেতসার বলে, ঠিক আছে। স্টার্চকে শ্বেতসার বলে, ওকে। এই যে ল্যাকটোজ, এই তো এই যে এখন এখন তো তোমরা নিজেরাই এখন বলতেছো আর কি। আচ্ছা, আমরা সংখ্যাগুলো বড় 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 সংখ্যাগুলোকে সহজ করে বলে দিব। এখন পর্যন্ত আমরা জাস্ট, আমরা কিন্তু বেশি পড়ি নাই, হ্যাঁ, আমরা মূল পড়াতে যাই নাই। এরপরে দেখো আমাদের বই এরকম একটা, এই যে মূলকের এরকম দেওয়া আছে, এই যে দেখো অ্যালকোহল মূলক, এই যে অ্যালডিহাইড মূলক, এই যে কিটোন মূলক। দেখো এই মূলকগুলো নিয়ে আমরা এখনই বললাম যে অ্যালকোহল মূলক কোনটা, কোনটা অ্যালডিহাইড মূলক, কোনটা কিটোন মূলক, ঠিক আছে। এই মূলকগুলা, আর এই যে অ্যাসিড মূলক হচ্ছে C OH, হ্যাঁ। আর অ্যামাইনো মূলকটা আমরা এখন পড়বো না, হ্যাঁ। অ্যামাইনো মূলকটা আমরা হচ্ছে এই এই বাকি যে দুইটা মূলক আছে, এটা আমরা প্রোটিনে পড়ার, প্রোটিন যখন পড়বো তখন আমরা পড়বো, ঠিক আছে। তাহলে এবার আসো আমাদের যে মূল পড়াশোনা কার্বোহাইড্রেট, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তাহলে এখন আমরা আসবো আমাদের মূল কার্বোহাইড্রেট পড়াশোনাতে, ঠিক আছে। এখন পর্যন্ত তোমরা আমাকে বলো যে তোমাদের মাথা ঠিক আছে কিনা, যে তোমাদের মাথা এখন ফ্রেশ আছে কিনা, নাকি মনে হচ্ছে যে ভাই কি যে বললেন, অর্ধেক জিনিস তো মাথার উপর দিয়ে গেল। এখন পর্যন্ত বলো যে হ্যাঁ ভাইয়া, মাথা ঠিকঠাক আছে, কারণ আমি তো এখন তোমাদের মাথা একটু আস্তে আস্তে একটু সরাই দিব আর কি, ঠিক আছে। তাহলে আসো আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করি। তবে এই যে তোমরা এখন যেরকম আমাকে সুন্দর
কোয়েশ্চেন করতেছো, এইভাবে কোয়েশ্চেন করতে হবে, হ্যাঁ, এইভাবে বলতে হবে যে ভাই আমরা এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা কার্বোহাইড্রেট নিয়ে একটু আলাপ আলোচনা করি। তাহলে আমাদের কার্বোহাইড্রেট কি জিনিস, কি আছে না আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। তাহলে দেখো কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের বাংলা কি বলতো? কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা, হ্যাঁ। তাহলে আসো এই যে কার্বো, এই যে দেখো কার্বো, হ্যাঁ, কার্বো দিয়ে কি নির্দেশ করে জানো? কার্বন। এই কার্বো দিয়ে নির্দেশ করে কার্বন। ঠিক আছে, এই কার্বো মানে কার্বন। ঠিক আছে, এই কার্বন না লিখে এখানে কার্বো লিখছে, হ্যাঁ। আর হাইড্রেট মানে কি জানো? এই হাইড্রেটটা কি নির্দেশ করে? এই হাইড্রেট নির্দেশ করে পানিকে। হাইড্রেট মানে পানি, হাইড্রেশন মানে কি? পানি যোগ করা। দেখবা কোনো কিছুতে যদি বলে হাইড্রেশন, তোমরা আজকে, হ্যাঁ, ক্লাস শেষ করার পরে গুগলে সার্চ দিবা বা ডিকশনারিতে লিখবা হাইড্রেশন লিখে সার্চ দেবা, দেবা হাইড্রেশন মানে কি? পানি, পানি যোগ করা। ঠিক আছে, হাইড্রো মানে পানি। ঠিক আছে, হাইড্রো মানে হলো পানি। তাহলে দেখো হাইড্রেট, এই হাইড্রেট মানে হচ্ছে কি? পানি। তাহলে দেখো তো, এই নাম থেকে আমরা বেশ কয়েকটা জিনিস পাবো। দেখো কার্বোহাইড্রেট, তাহলে নামের মধ্যে আমি কি পাচ্ছি? কার্বন আর পানি, তাই না? তাই না? তাহলে কার্বোহাইড্রেট নামের মধ্যে কি পাচ্ছি? কার্বো, কার্বো মানে কার্বো, কার্বো মানে কি? কার্বন। আর হাইড্রেট মানে কি? পানি। তার মানে আমরা কার্বোহাইড্রেট মানে বলতেছি, কার্বোহাইড্রেট মানে আমরা কি বলতেছি? কার্বন প্লাস পানি। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন প্লাস পানি। এই জন্য এটাকে কি বলে জানো? এটার একটা সুন্দর নাম আছে, কার্বনের জলায়ন। কি বলে জানো? কার্বনের, পানির আবার আরেক নাম জল না, এই জন্য এটাকে বলা হয় কার্বনের জলায়ন। তাহলে আমরা জল, মানে জল আয়ন মানে কি? জল যুক্ত করা। কার সাথে আমরা জল যুক্ত করি বলো তো? কার্বনের সাথে। দেখো তো আমরা নামের মধ্যে এটা পাইছি কিনা, যে কার্বোহাইড্রেটকে আমরা কি বলছি? কার্বনের জলায়ন। তাহলে জল আয়ন মানে জল নিয়ে আসছি, কার ভেতরে জল নিয়ে এসে দিছি? কার্বনের মধ্যে। ঠিক আছে, তাহলে কার্বনের জলায়নকে আমরা যদি একটু উল্টায় বলি যে কার্বোহাইড্রেট, এটাকে আমরা বলি না যে কার্বো মানে কার্বন বললাম, আর হাইড্রেট মানে তো পানি যোগ করছে, তাই না? তাহলে এটাকে আর একটু সুন্দর করে আমরা একটু ইংরেজিতে একটু পশ করে বলতে পারি না, যে হাইড্রেটস অফ কার্বন, হাইড্রেটস অফ কার্বন। হ্যাঁ, কার্বনটাকে আবার এমনি লিখতেছে কিনা, হাইড্রেটস অফ কার্বন। এবার বলো তো তোমরা কি এটা বলতে পারো কিনা, কি মনে হয়? যে আমরা বললাম কার্বোহাইড্রেট মানে কার্বন প্লাস হাইড্রেশন মানে পানি। এই যে তোমরা অনেকে লিখছো যে ডিহাইড্রেশন, এই যে হুমায়রা লিখছে ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা, এই তো সাবাস। ডি মানে কিন্তু নাই, মনে রাখবা বায়োলজি বা যে যে কোনো জায়গায় ডি মানে ডিলেট, ডি মানে ডিলেট। যেমন বায়োলজিতে তোমরা পড়ছো এ, এ মানে নাই। ঠিক আছে, এরকম ডি মানেও হচ্ছে ডিলেট। ঠিক আছে, তার মানে পানি শূন্যতা, ডিহাইড্রেশন। ঠিক আছে, হ্যাঁ, কার্বনের, কার্বনের। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা কার্বন প্লাস হাইড্রোজেন বসি, কার্বন প্লাস পানি বসি, তাই তো? তার মানে কার্বনের জলায়ন, কার্বনের সাথে পানি অ্যাড করছি। তাহলে এদিকে আবার আমরা ইংরেজিতে বসি জলায়ন মানে কি? জল মানে আমরা বললাম হাইড্রেট, তাহলে হাইড্রেটস অফ কার্বন, যে কার্বনের মধ্যে পানি ঢুকাই দিছি। ঠিক আছে, এই তো, হ্যাঁ। ও আচ্ছা, আর এম ডিএসসি মানে কি? তোমরা অনেকে বলছো আর এম ডিএসসি মানে হচ্ছে রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং, আর এম ড্যাক। ঠিক আছে, তাই দেখো এই যে এখানে, হ্যাঁ, এখান থেকে আমরা বেশ কয়েকটা তথ্য পাইছি। দেখো এক নাম্বার তথ্য কি পাইছি? কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, দেখছো? তাহলে আমরা প্রথম তথ্য কি পাইলাম বলো তো? কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। তাই না? তুমি দেখো না এখানে কি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের বাইরে কেউ আছে? কেউ নাই। আবার দেখো এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সুন্দর একটা অনুপাত মেনটেন করতেছে, দেখো তো। এই যে CH2O, তাই না? দেখো আমরা যদি এখান থেকে, খেয়াল করো, আমরা যদি এখান থেকে এদিকে আসি, দেখো আমরা যদি এখান থেকে এদিকে আসি, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো। এখানে সুন্দর একটা অনুপাত মেনটেন করতেছে না? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। দেখো তো মেনটেন করতেছে না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না? তাহলে দেখো তো এখান থেকে আমরা এদের একটা অনুপাত পাই। কি অনুপাত? 1:, আচ্ছা, 1:1:2:1, তাই না? তোমাদের কাছে কি মনে হয়? তোমরা কি এটা মেনে নিচ্ছ? কার্বোহাইড্রেটকে আমরা এভাবে অনুপাত দিয়ে বলতে পারি 1:2:1, তাই না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কি? 1:2:1। তাহলে দেখো আমরা আরেকটা জিনিস পাইছি, যে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকবে। তাহলে এই কার্বন, হাইড্রোজেন, কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু অক্সিজেন, এই অনুপাত কত হবে? 1:2:1। দেখছো, আমরা আরেকটা জিনিস পাইছি কার্বোহাইড্রেট সম্পর্কে, আমরা আরেকটা তথ্য পাইলাম। তাহলে আসো আমরা তো তথ্যের সন্ধানে ফিরে যাব, হ্যাঁ। এখন দেখো এই যে 1:2:1, ঠিক আছে,
সবাই কিন্তু আবার 1:2:1 অনেকে আছে যাদের কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1, তারপরেও তারা কার্বোহাইড্রেট না। আবার অনেক কার্বোহাইড্রেট আছে যাদের এই অনুপাত 1:2:1 না, তারপরেও তারা কার্বোহাইড্রেট। ঠিক আছে ভাইয়া, বইতে 1:1:1 দেওয়া, তাহলে বইয়ে ওটা ভুল আছে, হ্যাঁ 1:1 হবে, ওকে। তাহলে আমরা এই যে কার্বোহাইড্রেটের একটা সাধারণ সংকেত যদি লিখি, ঠিক আছে। আচ্ছা বলো তো, কার্বোহাইড্রেটের যেহেতু 1:2:1 এরকম না, জিনিসটা দেখো তো CH2O। তাহলে আমরা যদি কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত লিখি, যে দেখো তো সাধারণ সংকেত, দেখো তো এটা লিখতে পারি কিনা, যে CH2O, এখানে ব্র্যাকেট দিয়ে এন, এটা আমরা লিখতে পারি কিনা, তোমাদের কাছে কি মনে হয়? দেখো তো তোমরা কি এটা মেনে নিচ্ছ কিনা, যে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত আমরা এরকম লিখলাম CH2N। মেনে নিচ্ছ তোমরা? এই তো সাবাস, হ্যাঁ তাহলে তোমরা অনেক কিছু মেনে নিচ্ছ, যাক আমার ভালো লাগতেছে যে তোমরা মেনে নিচ্ছ আমার কথা। তাহলে আসো, এগুলো তো আছে কার্বোহাইড্রেটের, তাহলে আসলে কার্বোহাইড্রেট জিনিসটা কি? যে ভাই আর ভনিতা না করে এখন আমাদেরকে বলে ফেলেন যে কার্বোহাইড্রেট আসলে কি, শোনো। তাহলে কার্বোহাইড্রেট এখন আমরা সংজ্ঞা পড়বো, এসেনশিয়াল মাস্ট নিডেড শর্ত আছে কয়টা, কোন কোন শর্ত কার্বোহাইড্রেটকে মানতেই হবে, সেই শর্ত আমরা জানি। তার আগে তোমরা আমাকে বলো তো, যে আমরা এখানে দুইটা মূলক পড়ছিলাম তাই না, এই যে CHO, আর আরেকটা আরেকটা আমরা মূলক লিখি, হ্যাঁ। বলো এই মূলক দুইটার নাম কি? বলো এদের নাম কি? ঠিক আছে, এই দুইটা মূলকের নাম কি বলো তো? আরেকবার বলো, হ্যাঁ রিপিট করো। এই তো সাবাস, অ্যালডিহাইড আর একটা কিটোন, এই তো সাবাস। তাহলে কার্বোহাইড্রেট কি জানো? কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে কার্বোহাইড্রেটের মাস্ট একটা জিনিস যে কার্বোহাইড্রেট হবে, দেখো এগুলো সবগুলো হলো সেকেন্ডারি শর্ত। আমি এখন যে তিনটা শর্ত লিখছি, এই তিনটা হচ্ছে সেকেন্ডারি শর্ত। ঠিক আছে, মানে এটা না মানলেও সে কার্বোহাইড্রেট হয়ে যেতে পারে। কিন্তু দুইটা শর্ত আছে, যে দুইটা শর্ত তাকে মানতেই হবে, মাস্ট। ওই দুইটা না থাকলে কোনোভাবে আমি তাকে কার্বোহাইড্রেট বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আসো সেই এসেনশিয়াল শর্ত দুইটা কি কি। আসো কার্বোহাইড্রেটের এসেনশিয়াল শর্ত দুইটা নিয়ে আলোচনা করি। নাম্বার ওয়ান হচ্ছে, মানে আমরা যদিও 4 নম্বরে আছি, তাকে অ্যালডিহাইড অথবা কিটোন মূলক হইতে হবে। কি মূলক হইতে হবে? অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে কার্বোহাইড্রেট কেমন জাতীয় যৌগ? কার্বোহাইড্রেট হচ্ছে একটি অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ। ঠিক আছে, বিভিন্ন কার্বোহাইড্রেটে এন এর মান কি ভিন্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তামিল, বিভিন্ন কার্বোহাইড্রেটে এন এর মান ভিন্ন। তাহলে দেখো আমরা কি বলছি, কার্বোহাইড্রেট কেমন জাতীয় যৌগ? অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ। এবং আরেকটা শর্ত আছে, হ্যাঁ, এই কার্বোহাইড্রেটে কি থাকতে হবে? OH মূলক থাকতে হবে। OH মূলক কয়টা থাকতে হবে জানো? দুই অথবা তার বেশি। দুই অথবা তার বেশি। এখন আমি এই যে দুইটা শর্ত লিখছি, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এই দুইটা শর্ত মেনটেন করা হলো মাস্ট। ঠিক আছে, এই দুইটা শর্ত মানাটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, এই দুইটা শর্ত তাকে মানতেই হবে। যদি এই দুইটা শর্ত সে না মানে, আমি কোনোভাবেই তাকে কার্বোহাইড্রেট বলতে পারবো না। এই তো সাবাস দীপ। দীপ আমরা তোমার ওইদিকে যাব, দীপ যখন আমরা যাব তখন বলিও, হ্যাঁ। হাইড্রোক্সিল গ্রুপ মানে OH গ্রুপ, OH মূলক, ঠিক আছে। না অ্যালকোহল হয়ে যায় না, হ্যাঁ OH দুইটা মূলকই থাকে আর কি, হ্যাঁ। ওটা অ্যালকোহল হয় না, অ্যালকোহল হওয়ার জন্য শুধুমাত্র OH মূলকই থাকতে হবে আর কি। কিন্তু OH মূলকের চেয়ে CHO মূলক অনেক বেশি সক্রিয়, যার কারণে ও যখন থাকে তখন OH মূলককে পেরিবেরি করতে দেয় না। বুঝছো ওয়াসিমা? হ্যাঁ। এটা তাহলে দেখো, আমরা বলছি কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পেয়ে গেছি, হ্যাঁ। তাহলে আমরা কি বলছি দেখো, কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকতে হবে। কার্বোহাইড্রেটে কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন একটা অনুপাত মেনটেন করে, কত? 1:2:1। আবার বলছি কার্বোহাইড্রেটকে তাহলে আমরা একটা সাধারণ সংকেত দিয়ে লিখতে পারি, কি CH2O দিয়ে আমরা ব্র্যাকেটে N দিতে পারি। ঠিক আছে, আবার আমরা হচ্ছে এই কার্বোহাইড্রেটে মাস্ট, যে যেই দুইটা থাকতেই হবে, এই দুইটা হলো মাস্ট। এই দুইটা বৈশিষ্ট্য না থাকলে কোনোভাবেই আমি তাকে কার্বোহাইড্রেট বলতে পারবো না। এই দুইটা বৈশিষ্ট্য কি? নাম্বার ওয়ান হচ্ছে কার্বোহাইড্রেট আইদার অ্যালডিহাইড মূলক হবে অথবা কার্বোহাইড্রেট কিটোন মূলক হবে। ঠিক আছে, কার্বোহাইড্রেট আইদার অ্যালডিহাইড মূলক হবে অথবা কি মূলক হবে? কিটোন মূলক। এবং সেকেন্ড বৈশিষ্ট্য কি? যে কার্বোহাইড্রেটে হাইড্রোক্সিল মূলক থাকবে, তাই না, OH মূলক থাকবে।
কয়টা থাকবে? ন্যূনতম দুইটা, দুইয়ের বেশি থাকবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে আসো আমরা এখান থেকে এখন কার্বোহাইড্রেট তৈরি করা শিখবো আর কি। হ্যাঁ, যে আসো দেখো আমরা তাহলে যে কয়েকটা কার্বোহাইড্রেট দেখতে পাই কিনা। এই তাহলে তোমরা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা বলো তো? হ্যাঁ, তোমরা তাহলে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? তাহলে যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমাকে বলো তো, যে কার্বোহাইড্রেট হওয়ার জন্য মানতেই হবে অত্যাবশ্যকীয় শর্ত কয়টা? তোমরা আমাকে বলো তো, যে কার্বোহাইড্রেট হইতেই হবে মানে মানে হওয়ার জন্য কয়টা শর্ত, যেই শর্ত না মানলে কোনোভাবে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো না, এরকম শর্ত কয়টা? দুইটা, 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 এই তো সাবাস, হ্যাঁ হ্যাঁ, এই তো। যাক, তোমাদেরকে আস্তে আস্তে আমার ভালো লাগতেছে। তাহলে আসো আমরা একটা কার্বোহাইড্রেট বানায় দেখি। হ্যাঁ, তোমরা নিজেরাই এখন বলবা যে আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা। মনে করো কার্বোহাইড্রেট গুলার সংকেত গুলা কিরকম হয়, এরকম। হ্যাঁ, ধরো সিএইচও মূলক থাকলো, এরপরে ধরো কার্বন। হ্যাঁ, এরপরে ধরো কার্বন, এরপরে ধরো কার্বন। ঠিক আছে, তাহলে কার্বনের হাতগুলা এইভাবে পূরণ হয়। হ্যাঁ, এই যে এইচ, ওইচ, এইচ, ওইচ, এইচ, ওইচ, এবং ধরো এইচ। আচ্ছা বলো, এই যে তোমাদের সামনে প্রথম একটা সংকেত লিখলাম, এটা যৌগ। বলো তো, এটাকে তোমরা কার্বোহাইড্রেট বলতে পারবা কিনা? তোমাদের কাছে কি মনে হয়? না, আমার আসলেই মনে হচ্ছে মমিনুল, তোমরা ভালো, তোমরা অনেক অসাধারণ। আচ্ছা তোমরা কেন এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবা বলো তো, যে আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা। তোমাদেরকে আমরা ইয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো কি পারবো না। তাহলে দেখো তো, কার্বোহাইড্রেট বলার জন্য আমাদের প্রথম শর্ত ছিল এসেনশিয়াল। আমরা এখন আর ওই যে সেকেন্ডারি যে শর্তগুলো ছিল ওগুলো দেখবো না, আমরা প্রাইমারি শর্ত দেখবো। তাহলে প্রাইমারি শর্ত কি ছিল? তাকে কি মূলক থাকতে হবে দেখো তো? অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকতে হবে। দেখো তো অ্যালডিহাইড অথবা কিটোন মূলক আছে নাকি নাই? আছে না? আছে না? অ্যালডিহাইড অথবা কিটোন মূলক আছে। কি মূলক আছে? অ্যালডিহাইড মূলক আছে। ঠিক আছে, আবার আসো, তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলছিলাম, যে এখানে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। কি গ্রুপ থাকবে বলো তো? হাইড্রোক্সিল। ওএইচ মূলক কমপক্ষে কয়টা থাকবে? দুইটা। তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে তোমরা কয়টা ওএইচ মূলক দেখতে পাচ্ছ? কয়টা ওএইচ মূলক দেখতে পাচ্ছ? তিনটা। তাহলে বলো তো, আমরা কি এটাকে কি কার্বোহাইড্রেট বলতে পারি কি পারি না? পারি, হ্যাঁ, এটাকে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারি। হ্যাঁ, তাহলে আসো তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবে কিনা বলো তো? আচ্ছা এই জিনিসই, হ্যাঁ, সিএইচও সি। আচ্ছা আমার এখন মনে হলো আমি কার্বন বেশি দিব না, যে এত কার্বন আমার দেওয়ার দরকার নাই, আমি ছোট্ট, এটা ছোট্ট আমার ছোট সংসার, আমি ছোট কার্বোহাইড্রেট বানাবো। এবার বলো, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা? বলো ভাইয়া। আচ্ছা রাফিন বলছে ভাইয়া রামনোজ এটা এটা মানে না, এটা কি কার্বোহাইড্রেট নাকি? হ্যাঁ ওটাও কার্বোহাইড্রেট। আমরা বলছি না ভাইয়া রাফিন, আমরা কি বলছি বলতো, যে আমরা কিন্তু এই যে কার্বোহাইড্রেট হওয়ার জন্য যে শর্তগুলো দিছিলাম, এর মধ্যে দেখো আমরা মাস্ট যে শর্তগুলো লাগবে সেটা কিন্তু বলছি 4 আর 5। 1 2 3 কে বলছি আমরা সেকেন্ডারি, থাকতে পারে নাও থাকতে পারে, মিলতেও পারে নাও মিলতে পারে। কেন মিলে না সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। হ্যাঁ, আমরা তো কেবল কার্বোহাইড্রেট এখনো পুরোপুরি ঢুকতেই পারি নাই। হ্যাঁ, এখনই আমি কয়েকটা কার্বোহাইড্রেটের নাম বললে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তখন বলবা যে ভাই এতক্ষণ তো আপনার কথা ভালোই লাগতেছিল, এখন তার মনে ভালো লাগতেছে না। বলো তো তাহলে এটা কি আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো পারবো না? কেন সেকেন্ডটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারতেছি না? কি সমস্যা? এমন কি হয়ে গেল যে তাকে আমরা বলতে পারতেছি না? তোমরা আমাকে বলো। তোমরা নিজেরা যখন বলা শিখবা তখন তোমরা মানে আস্তে আস্তে ভুলও ধরতে পারবা, সঠিকও ধরতে পারবা। এই যে ও এইচ আছে একটা, তাহলে এটা কার্বোহাইড্রেট না, না না, এটা কার্বোহাইড্রেট না। ঠিক আছে, এটা কিন্তু কার্বোহাইড্রেট, এটা এটা কিন্তু হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু কার্বোহাইড্রেট। তাহলে আসো আমরা ছোট একটা কার্বোহাইড্রেট, এখন আমাদের টার্গেট হচ্ছে সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট বাইর করা। ঠিক আছে, সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট। তাহলে দেখো একটা কার্বনের সাথে ওইস মূলক তো একটা আছে, তাহলে সবচেয়ে ছোট যদি কার্বোহাইড্রেট বাইর করতে চাই, তাহলে দেখো তো এটাকে যদি এরকম করি, যে তখন যখন একটা কার্বন দুইটা কার্বন ছিল, তখন আলটিমেটলি আমরা হচ্ছে ওইস মূলক একটা পাইছি। তাহলে কার্বন সংখ্যা এবার একটা বাড়াই দিছি। হ্যাঁ, এইচ, ওইচ, এইচ, ও এইচ, আর হচ্ছে এইচ। এবার বলো আমরা এইটাকে কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা? বলো তোমরা, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা? পারবো, এই তো সাবাস, এইটাকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। হ্যাঁ বলা যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কেন 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 বলো? কারণ কারণ এখানে এই যে সিএইচও মূলক আছে, এবং এখানে দেখো এখানে ওএইচ মূলক আছে কয়টা? দুইটা। কয়টা ওএইচ মূলক আছে? কয়টা ওএইচ মূলক আছে? দুইটা। আমরা কি বলছিলাম? ন্যূনতম দুইটা হইতে হবে। এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, যে এখানে তোমরা
কার্বন কয়টা দেখতে পাচ্ছ? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। কয়টা কার্বন দেখতে পাচ্ছ? একটা, দুইটা, তিনটা। তাহলে বলো তো, একটা জিনিস কার্বোহাইড্রেট হওয়ার জন্য ন্যূনতম তাকে কয়টা 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 কার্বন থাকতে হবে? তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া। তিনটা। তাহলে কার্বোহাইড্রেট হওয়ার জন্য ন্যূনতম কয়টা কার্বন থাকতে হবে? তিনটা। তোমরা কি সবাই আমার সাথে একমত? শোনো, আমি কিন্তু কিছু বলি নাই, তোমরাই বলছো। ঠিক আছে, তিনটাই তো, সাবাস। তাহলে আসো আমরা এখানে আরেকটা শর্ত অ্যাড করি, হ্যাঁ। যেহেতু তোমরা এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তো তোমরা এটা দেখে দেখে পরে নোট করতে পারবা, নিজেরা নিজেরা পড়তেও পারবা, ঠিক আছে। নিজেরাও নিজেরাও পড়তে পারবা। তাহলে কার্বোহাইড্রেটের আরেকটা আমরা শর্ত বলতে পারি যে কার্বন সংখ্যা কত হইতে হবে? কার্বন সংখ্যা 3 অথবা 3-এর বেশি, তাই তো? কার্বন সংখ্যা কত হইতে হবে? 3 অথবা 3-এর বেশি। এগুলা কি কার্বোহাইড্রেটের একটা অণুর গঠন? না, এগুলো একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে। এগুলো এক একটা কার্বোহাইড্রেট। বোঝা গেছে তাহমিদ? তাহলে আসো, আমরা অনেক কিছু বলছি, এবার আসো তোমাদেরকে দুই একটা ব্যতিক্রম শেখাই। যে দুই একজন আছে যারা এরপরেও কার্বোহাইড্রেট না, যাদের 1:2:1। এই যে তোমরা দুই একজন ছিলা যে অনেকবার বলতেছিলা, ভাই এই যে দেখেন 1:2:1, এই যে দেখেন 1:2:1, তাহলে কি হইলো না হইলো, ঠিক আছে। তা তোমাদের জন্য এখন এখন আমি একটা জিনিস দেখাই আর কি, হ্যাঁ। দেখো তো ভাইয়া, কি দেখাবো বলো তো? আমরা একটা মিথানল দেখাই, হ্যাঁ। মিথানল, HCHO। দেখো এখানে কার্বন কয়টা? দেখো এখানে যদি আমরা বলি, হ্যাঁ, এখানে দেখো কার্বন একটা, হাইড্রোজেন দেখো দুইটা, অক্সিজেন দেখো একটা। এবার বলো, এটাকে কি আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো কি পারবো না? সবচেয়ে সিম্পল কার্বোহাইড্রেট কি গ্লুকোজ? না, মনোস্যাকারাইড গুলা সবচেয়ে সিম্পল কার্বোহাইড্রেট, বুঝছো নাবিলা? আমরা একটু পরে মনোস্যাকারাইড পড়বো, যদি ওই পর্যন্ত যাইতে পারি। আর যদি মনে হয় যে না, তোমাদের মাথা ঘোরার সম্ভাবনা আছে, তাহলে আমরা যাব না, হ্যাঁ। কারণ আহ, এই ক্লাসের শুরুর দিকে ওই যে অনেকগুলা অনেকগুলা বেসিক জিনিসপত্র আছে, যার কারণে দেখা যায় শুরুর দিকে পোলাপাইন একটু কেমন যেন, মানে শুরুতেই ভয় লেগে যায় যে না, এই চ্যাপ্টার আর পড়বো না। হ্যাঁ, তাহলে দেখো তো, এখানে কার্বোহাইড্রেট কি আমরা বলতে পারবো? দেখো এখানে একটা শর্ত, মানে সিএইচও মূলক আছে। তো বলো তো, এখানে কি ওএইচ মূলক আছে? ওএইচ মূলক নাই। তাহলে এটা কার্বোহাইড্রেট বলা যাবে না, ঠিক আছে। এই যে দেখছো, 1:2:1 মানছে, কিন্তু দেখো 1:1, তারপরে এটাকে আমরা বলতে পারতেছি না। তাহলে এখানে 1:1 অনুপাত মানা সত্ত্বেও, দেখো 1:2:1 মানা সত্ত্বেও সে কার্বোহাইড্রেট না। বড় করে একটা সিল সিল মেরে দাও না, ঠিক আছে। তাহলে আমরা বড় করে একটা সিল মারতে পারি না। আবার, ও আচ্ছা, তাহলে আমরা এটাকেও হ্যাঁ লিখে দিই, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তাহলে আমরা হ্যাঁ না, ওই যে গণভোটের মতো হ্যাঁ না আমরা মারতেছি আর কি। এবার আসো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ। যে দুই তিনটা আমাদের বই আছে। CH3COOH। দেখো এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে দুইটা। হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? হাইড্রোজেন আছে চারটা। অক্সিজেন কয়টা আছে বলো তো? অক্সিজেন আছে দুইটা। তাহলে দেখো তো, খুবই সুন্দর তো। মাশাল্লাহ মাশাল্লাহ। 2:4:2। তার মানে কি 2:4:2 মানে কি 1:2:2:1? এবার বলো তোমরা, কি এটাকে কার্বোহাইড্রেট বলবা কি বলবা না? এটাও কার্বোহাইড্রেট কেন? কেন এটাও কার্বোহাইড্রেট হবে না? কি সমস্যা এটা? কার্বোহাইড্রেট হইলে কি 1:2:1 হবেই মাস্ট? না, নৌসেন। আমরা কিন্তু মাস্ট শর্ত দুইটা বলছি, আলাদা করে বক্স দিয়ে দেখাইছি। মাস্ট দুইটা শর্ত হচ্ছে, তাকে অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে, তাতে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, হ্যাঁ। এবার দেখো, এটাকে আমরা কেন বলতে পারি না? দেখো এখানে কি মূলক আছে, তোমরা দেখো একটু খেয়াল করো। এখানে মূলকটা দেখো, এই যে এখানে COOH আছে। এই মূলক থাকলে কি আমরা কাউকে কার্বোহাইড্রেট বলতে পারি? পারি না তো। তাহলে এটাও কার্বোহাইড্রেট না, ঠিক আছে। তাহলে এখান থেকে সামারি হচ্ছে, অনেকে 1:2:1 অনুপাত হওয়ার পরেও তারা কার্বোহাইড্রেট না, ঠিক আছে। তাহলে আমরা তোমাদেরকে কার্বোহাইড্রেট সম্পর্কে, যে একটা কার্বোহাইড্রেট হওয়ার জন্য কি থাকতে হবে কি থাকতে হবে না, এই বেসিক কিছু ডিসকাশন আমরা করতে পারছি বলে আমাদের বিশ্বাস। তাহলে আবারও দেখো, আমি আবারও তোমাদের দেখার সুবিধার্থে এই জিনিসটা তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ। কার্বোহাইড্রেটে দেখো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের এই যে কাহিনী, যে এখানে কার্বোহাইড্রেটে সিএইচও মাস্ট যেই দুইটা শর্ত মানতেই হবে, সেই দুইটা শর্ত হচ্ছে, এই যে কার্বোহাইড্রেট হচ্ছে আইদার অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে, এবং এখানে কতগুলো ওএইচ মূলক থাকবে, ঠিক আছে। তাহলে আসো, আমরা এখন এখন আমরা একটু বইয়ের দিকে যাইতে পারি আর কি, আমরা কি পড়লাম সেটা একটু দেখি আর কি, হ্যাঁ। আসো, তাহলে দেখো এই যে এখানে আমরা পড়ছি কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেটের মধ্যে দেখো আমরা পড়ছি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। যেমন উদাহরণ দিয়ে আমরা বলছি গ্লুকোজ, ঠিক আছে।
এই যে গ্লুকোজ, আমরা ছোটবেলা থেকে গ্লুকোজের সংকেত পড়ছি। এমন কেউ আছো যে ছোটবেলা থেকে তোমরা গ্লুকোজের সংকেত পড়ো নাই? ছোটবেলা থেকে আমরা গ্লুকোজ পড়তেছি, C6H12O6, C6H12O6। আমরা প্রচুর পড়ছি, 9 10-এও পড়ছি, শ্বসন চ্যাপ্টারে এগুলো সেগুলোতে পড়ছি। এখানে আমরা পড়বো, ঠিক আছে? 6 নাম্বার পয়েন্টে আমরা বলছিলাম যে কার্বনের সংখ্যা ন্যূনতম 3টা হতে হবে, ঠিক আছে? এখন আমরা বলছি এই যে কিছু জিনিস, এই যে দেখো ফর্মালডিহাইড, এই যে দেখো ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, তারা যে কার্বোহাইড্রেট হইতে পারে না সেটার ব্যাখ্যা আমরা এখন মোটামুটি দিয়ে ফেলছি। এবার আসো তাহলে এই যে কার্বোহাইড্রেটের সংজ্ঞা দেওয়া আছে, এবার এই সংজ্ঞাটা আমরা বই দেখে দেখে ধরে ধরেই পড়বো আর কি, হ্যাঁ। কেন বই দেখে দেখে ধরে পড়বো? যাতে তোমাদের মুখস্থ করাটা সহজ হয়। দেখো কার্বোহাইড্রেটের সংজ্ঞায় কি বলছে, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, কেমন যৌগ দেখো, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ যেখানে কতগুলা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। তাহলে দেখছো ওই যে প্রথম শর্ত, যে কার্বোহাইড্রেট কারা, যারা যে সকল অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ যেখানে কতগুলা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, ঠিক আছে? এটা এতটুকুই কিন্তু সংজ্ঞা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে যে সকল অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ যেখানে কতগুলা কি গ্রুপ থাকে, হাইড্রোক্সিল গ্রুপ থাকে, তারাই কার্বোহাইড্রেট। এখন যেটা হয় যে বড় বড় কার্বোহাইড্রেট যারা, বুঝছো তাহমিদ, যেগুলো কার্বোহাইড্রেট সেগুলোর সবসময় 1:2:1, এটা মাস্ট না। তাহমিদ, আমরা বললাম না, আমরা কার্বোহাইড্রেটের মাস্ট শর্ত তো দুইটা বলছি। তাহমিদ, তোমার জন্য আবারও, এই যে দেখো আমরা মাস্ট দুইটা শর্ত বলছি, এই যে দেখো অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে, এটা একটা শর্ত। আমরা মাস্ট শর্তগুলো বলছি না, এটা একটা শর্ত। এবং সেকেন্ড শর্ত বলছিলাম এখানে কতগুলা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে। আমরা কি বলছি, হাইড্রোক্সিল গ্রুপ কমপক্ষে কি থাকবে, দুইয়ের দুইয়ের বেশি অথবা দুই, ঠিক আছে? প্লাস দুই, দুই অথবা তার বেশি, দুই অথবা তার বেশি, তাই না? এই দুইটা। এখন কি হয় যে কিছু কিছু আছে যারা অনেক বড় বড়, বুঝছো? তাহলে বড় বড় যেমন ধরো স্টার্চ, গ্লাইকোজেন, এগুলোর নাম তো শুনছো। আচ্ছা, এখানে এমন কোনো বান্দা আছো তোমাদের মধ্যে যে কখনো স্টার্চ বা গ্লাইকোজেনের নাম শুনো নাই? পলিস্যাকারাইড কি বড়? হ্যাঁ, পলিস্যাকারাইড বড় আফ্রিদি, পলিস্যাকারাইড অনেক বড়। তোমাদের মধ্যে কি এখানে এমন কোনো আল্লাহর বান্দা আছো যে কখনো এই নাম শোনো নাই? আছে নাকি, আছে নাকি, যে স্টার্চ গ্লাইকোজেনের নাম শুনি নাই? অবশ্যই আমরা শুনছি, তাই না? তাহলে আমরা এই যে স্টার্চ গ্লাইকোজেন, এগুলো এত বড় বড় যে এদের এই যে অ্যালডিহাইড বা কিটোন এবং হাইড্রোক্সিল গ্রুপ, এগুলা ওইভাবে আইডেন্টিফাই করা যায় না। তাহলে এদের ক্ষেত্রে কি হবে দেখো, এদেরকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, কি করি আদ্র বিশ্লেষণ, ওই যে হাইড্রোলাইসিস, মানে ভাঙি, মানে এদেরকে যদি ভেঙে আমরা ছোট বানায় ফেলি, ঠিক আছে? তাহলে দেখো যারা বড় বড় যৌগ, যাদেরকে আমরা ওইভাবে বুঝতে পারতেছি না যে এখানে কি অ্যালডিহাইড কিটোন গ্রুপ আছে কিনা বা হাইড্রোক্সিল গ্রুপ আছে কিনা, এগুলো আমরা বুঝতে পারতেছি না। তাহলে ওদেরকে আমরা কি করব, আদ্র বিশ্লেষণ করব, ওদেরকে আমরা ভেঙে ফেলবো। তাহলে ওদেরকে আদ্র বিশ্লেষণ করার পরে দেখা গেছে এখানে কি পাইছি দেখো, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। তাহলে দেখো ওদেরকে আমরা যখন আদ্র বিশ্লেষণ করতেছি তখন কি তৈরি করতেছে দেখো, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতেছে। কথাটা একটু বোঝো, যে আমরা যখন এই যে বড় বড় মূলক, যারা যারা বড় বড় যৌগ, বিশাল বড় বড় কার্বোহাইড্রেট, ওদের যখন আমি এমনিতেই সোজা আঙুলে যখন ঘি ওঠে নাই, সোজা আমি যখন দেখতে পারি না, তখন আমরা আঙুলটা বাঁকা করছি। কিভাবে বাঁকা করছি, ওদেরকে আমরা আদ্র বিশ্লেষণ করছি। যে বেটা তুই দেখা দিবি না, তোরে দেখা দিতেই হবে, তোর কি রূপ, বলে না যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। তাহলে আমরা আঙুল বাঁকা করবো, কিভাবে বাঁকা করবো, আমরা আদ্র বিশ্লেষণ করবো। যে কোনো কথা নাই, তোরে আমি ভাঙবো ভাঙবো। তাহলে আদ্র বিশ্লেষণ করার পরে দেখো কি হয়েছে, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। তার মানে কি, হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড মানে কি, সেখানে অ্যালডিহাইড আছে, সেখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে। আবার হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত কিটোন মানে কি, সেখানে কিটোন গ্রুপ আছে এবং সাথে কি আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে। যারা তৈরি হয় তাদেরকে আমরা বলি কার্বোহাইড্রেট। এবার বলো তোমরা কি কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা ভালো মতো বুঝতে পারছো? কার্বোহাইড্রেটের সংজ্ঞা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া আজকে কোন পর্যন্ত পড়াবেন? আজকে তো অনেকগুলো পড়াইতে চাইছিলাম রে, কিন্তু ক্লাসের তো সময় আর বেশি নাই। দেখা যাক আমরা যতদূর পড়তে পারি, হ্যাঁ। তবে আমরা চাই না যে অনেক বেশি পড়ায় ফেলে তোমাদের মাথা যেন উল্টাপাল্টা হয়ে যায় আর কি, হ্যাঁ, এটা আমরা চাচ্ছি না। মানে শুরুর দিনে যেন আমাদের এরকম না হয় যে এই চ্যাপ্টার খুব কঠিন, এই চ্যাপ্টারের দিকে যাওয়া যাবে না। মানে একটু ভিন্ন ধর্মী তো, এই জন্য আসলে। জীবনেও ঠিক আছে, এই তো সাবাস, অনেকে বলছে জীবনেও ভুলবে না, তার মানে তো আমরা এখন কার্বোহাইড্রেটের সংজ্ঞা পড়ে ফেলছি। এবার আসো, দেখো এখানে এখানে বলছে যে হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেটের নাম করা হয়েছে, এর অর্থ দাঁড়ায় কার্বনের জলায়ন। এগুলো তো আমরা এখন পারি। এখন আসো তোমাদেরকে একটা জিনিস শেখাই, হ্যাঁ। দেখো তোমরা প্রথম চ্যাপ্টার অনেকেই তোমাদেরকে প্রথম চ্যাপ্টার পড়ানো হয়েছে, সবাইকেই পড়ানো হয়েছে।
অনেকে তোমরা পরে জয়েন করছো যার কারণে তোমরা পড়তে পারো নাই, ঠিক আছে, তাই না? যে তোমাদের সবাইকে এগুলো প্রথম চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, কিন্তু অনেকে ওই যে দেরির কারণে জয়েন করতে পারো নাই, ঠিক আছে। এখন তারপরেও তোমরা তোমাদের কলেজে অনেককে পড়ানো হয়েছে। আচ্ছা, তোমরা এতে পড়ছো কিনা বলো তো, কোষ প্রাচীর, এইটা তোমরা পড়ছো কিনা বলো তো? কোষ প্রাচীর, কোষ প্রাচীরের গঠনে পড়ছো? যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের গঠনে কি আছে কি নাই, এটা কখনো পড়ছো? বলো তো কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত? বলো তো কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? আচ্ছা, তার আগে বলো যে কোষ প্রাচীর, হ্যাঁ, কোষ প্রাচীর কি উদ্ভিদ কোষে থাকে নাকি প্রাণী কোষে থাকে, এটা বলো। ঠিক আছে, কোষ প্রাচীর কি উদ্ভিদ কোষে থাকে নাকি প্রাণী কোষে থাকে, এটা তোমরা আমাকে বলো। উদ্ভিদ কোষে থাকে, এই তো সাবাস। কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর উদ্ভিদ কোষেরই বৈশিষ্ট্য, ও প্রাণী কোষে থাকবে না। তাহলে কোষ প্রাচীর কই থাকে? উদ্ভিদ কোষে, তাই তো। তাহলে আমরা আমরা যদি বলি কোষ প্রাচীর, কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে। কই থাকে বলো তো ভাইয়া? উদ্ভিদ কোষে, তাই তো। এখন এই কোষ প্রাচীরের গঠনে কি কি আছে জানো? তোমরা যারা পড়ছো তারা এখন সহজে বলতে পারবা কি কি আছে জানো। সেলুলোজ, সেলুলোজ। তারপর কি আছে জানো? হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। তারপর কি আছে জানো? লিগনিন, লিগনিন। তারপরে কি আছে জানো? পেকটিন। তারপর কি আছে জানো? সুবেরিন। এই তোমাদের এখন এটা মুখস্থ করা লাগবে না, এটা আমি লেখার একটা বিশেষ কারণ আছে, তোমাদেরকে আমি কারণ বলতেছি। তাহলে দেখো তো, উদ্ভিদের যে উদ্ভিদ কোষ আছে সেখানে আছে কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তোমরা কি জানো এরা সবাই কার্বোহাইড্রেট? তোমরা জানো এরা সবাই কার্বোহাইড্রেট। এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন যাদের কথা বললাম, এরা সবাই, এরা সবাই কার্বোহাইড্রেট। তাহলে বলো তো উদ্ভিদের কোষ প্রাচীরের গঠনে সবচেয়ে বেশি কে আছে? আমাদের আছেই তো প্রকৃতিতে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, আর ফ্যাট আছে। এর মধ্যে সবচেয়ে বেশি কে আছে বলো তো? কার্বোহাইড্রেট আছে, মানে শর্করা আছে, তাই না, তাই না? শর্করা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে শর্করা। এই তো আমরা, হ্যাঁ, সেলুলোজ সবচেয়ে বেশি থাকে, কিন্তু আমরা সেলুলোজ না বলি, সেলুলোজ সবাই তো শর্করার আন্ডারে, তাই না? তাহলে সবচেয়ে বেশি থাকে শর্করা। মানে আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি, এই মেসেজটা হচ্ছে, দেখো, তাহলে তার মানে তুমি বুঝতেছো যে উদ্ভিদ কোষে কি বেশি থাকে সবচেয়ে বেশি? শর্করা নাকি প্রোটিন নাকি লিপিড বলো তো? কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? এখন তোমরাই আমাকে বলো যে উদ্ভিদের কোষে তোমরা সবচেয়ে বেশি কি পাবা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কি পাবা বলো তো? বা শর্করা, শর্করা, আমিষ, স্নেহ, কি পাবা সবচেয়ে বেশি? কার্বোহাইড্রেট, এই তো সাবাস। আমি একজনকেও দেখি নাই যে কার্বোহাইড্রেটের বাইরে কিছু লিখছো। তার মানে তোমরা এই তো কনসেপ্টটা ধরতে পারছো। তাহলে তোমরা সবসময় এটা মনে রাখবা, উদ্ভিদ মানেই কার্বোহাইড্রেট, ঠিক আছে? আজকে এই সময় তোমরা এটা মনে রাখবা যে উদ্ভিদ মানেই কার্বোহাইড্রেট, উদ্ভিদের সবচেয়ে বেশি থাকে কার্বোহাইড্রেট। কিন্তু দেখো, আমরা যদি একটু পেছনে ফিরে এসে আমরা আমাদের নিজেদের দেহের দিকে তাকাই, এই যে তোমরা আমার এই যে রক্ত মাংসে গড়া এই দেহের দিকে যদি তাকাও, তা আমার দেহে দেখবে খালি মাংস। বলতো আমাদের যে মাসকুলার বডি, আমাদের যে মাংসলো দেহ, এই মাংসগুলা আসলে কি বলতো? এই মাংসগুলো আসলে কি? কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি ফ্যাট? কি বেশি? পেশি, এই যে মাংস পেশিগুলা কি? প্রোটিন, এই তো সাবাস। আমি একজনকেও দেখি নাই প্রোটিনের বাইরে কিছু লিখছো, এই তো সাবাস। তার মানে তো দেখি তোমরা ব্যাপক মেধাবী। যাক, যাক, তার মানে তোমরা ভালো বুঝতেছো আশা করা যায়। হ্যাঁ, তাহলে এরা সবাই কি বলতো? এরা সবাই হচ্ছে প্রোটিন, তাই তো। তাহলে তোমরা জানবা যে জীব দেহ যারা, হ্যাঁ, প্রাণীদের দেহ, এই প্রাণীদের দেহ মূলত প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে। আর উদ্ভিদের দেহ মূলত কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। এই কথাটা বলার জন্যই আমি এত ভান করতেছিলাম, বুঝছো? তাহলে এখানে একটা কথা লেখা আছে দেখো, অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের। তাহলে এখানে শুকনো ওজন বলতে বোঝাইছে, তোমরা তো জানো আমাদের দেহে অনেক পানি থাকে, উদ্ভিদের দেহেও অনেক পানি থাকে। তো ধরো সব পানি বাইর করে ফেলছো, যে উদ্ভিদের দেহ থেকে সব পানি বের করে ফেলছো, এরপরে যদি ওজন করো, যে ধরো এই উদ্ভিদের ওজন হয়েছে 100 কেজি, সেই 100 কেজির মধ্যে দেখবা 50 থেকে 80 কেজি হবে কার্বোহাইড্রেট। কত কেজি হবে কার্বোহাইড্রেট? 50 থেকে 80। আর এটা এতবার বলার পেছনে কারণ হচ্ছে নিচে কার্বোহাইড্রেটের কাজ এবং বৈশিষ্ট্য আছে, ওগুলা পড়ার সময় আমার এটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে, এই জন্য আমরা এতবার করে বলছি। তাহলে বলো তো উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট, কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? তোমরা সবাই একবার লিখবা, যে কয়জন ক্লাস করতেছো, যে কয়জন ঘুমাও নাই, সবাইকে একবার চ্যাটে লিখতে হবে কত ভাগ কার্বোহাইড্রেট। 50 থেকে 80 ভাগ, ঠিক আছে। এবার আসো,
আমরা অনেক কিছু বলে ফেলছি। এবার আমরা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য এবং কাজ এইটা পড়বো। এইটা পড়ার পরে সময় থাকলে তারপরে আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ পড়বো। আর যদি এরকম হয় যে না ভাইয়া আমাদের মাথা আজকে গেছে গা, তাহলে আমরা আর হচ্ছে আগাবো না, ঠিক আছে? তাহলে দেখো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলি, একটু বলা দরকার বলে মনে হচ্ছে। ও আজকে এখনই ছেড়ে দিতে হবে? রাফিন বলছে ভাই আজকে ছেড়ে দেন। আজকে তো আমরা বেশি পড়ি নাই, শুরুর দিকে কিছু হাঙ্কি পাঙ্কি আলোচনা করছে, এই হাঙ্কি পাঙ্কি আলোচনা পড়া লাগবে না, তোমরা কার্বোহাইড্রেট থেকে পড়া শুরু করবা, ঠিক আছে? ঠিক আছে। আজকে এতটুকু পড়াইলে একেবারে কম পড়ানো হয়, দেখো আমরা এখন এক পেজ শেষ করতে পারিনি। দেখো তোমরা আসলে শুরুতে এই যে এই চ্যাপ্টার যখন পড়া শুরু করবে তখন তোমরা এখান থেকে পড়া শুরু করবা, এই যে কার্বোহাইড্রেট থেকে শুরু করবা। তাহলে দেখো আমরা এখান থেকে শুধুমাত্র এই যে কার্বোহাইড্রেট ওই পেজের এই যে এই পর্যন্ত আসি, দেখো কার্বোহাইড্রেট এই পর্যন্ত আসছি, ঠিক আছে? আর একটু পড়া দরকার, হ্যাঁ। তাহলে আসো আমরা কার্বোহাইড্রেটের উৎস তাহলে কোথায় পাবো, দেখো প্রধান উৎসই হলো উদ্ভিদ। দেখো কার্বোহাইড্রেটের প্রধান উৎসই হলো উদ্ভিদ, ঠিক আছে? দেখো উচ্চ শ্রেণীর প্রাণী দেহ সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, আমাদের দেহ কার্বোহাইড্রেট আছে কিন্তু কম, সামান্য পরিমাণে। কিন্তু দেখো মূল উৎস হলো উদ্ভিদ। তাহলে উদ্ভিদে কি আছে দেখো, উদ্ভিদের কাণ্ড আছে, বাকল আছে, আঁশ আছে, ফলমূল আছে, উদ্ভিদের বীজ আছে, উদ্ভিদের রস আছে, উদ্ভিদের যা কিছু আছে সব কিছুতেই কার্বোহাইড্রেট আছে। উদ্ভিদের সব কিছুতেই কার্বোহাইড্রেট দিয়ে ভরা, ঠিক আছে? তাহলে সবকিছুতেই কি কার্বোহাইড্রেট দিয়ে ভরা। দেখো উদ্ভিদের কাণ্ড, বাকল, আঁশ, ফল, মূল, বীজ, রস, আরো কিছু যদি বাইর করতে পারো, সবগুলাতেই দেখো মূলত কি আছে, সেলুলোজ আর হচ্ছে স্টার্চ, ঠিক আছে? স্টার্চ মানে হচ্ছে যেটা সঞ্চিত খাদ্য, উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ। আর প্রাণীদের সঞ্চিত কার্বোহাইড্রেট যেটা প্রাণীরা সঞ্চয় করে রাখে সেটার নাম হলো গ্লাইকোজেন। তাহলে উদ্ভিদে তো স্টার্চই থাকবে, আর প্রাণীদের কিছু জায়গায় থাকে আর কি, হ্যাঁ, তাহলে এখানে বেশি থাকে। তাহলে আসো আমরা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা পড়ি। তাহলে দেখো প্রথম কথা, যখন তোমরা কোনো কিছুর বৈশিষ্ট্য পড়বা, আমরা এগুলো বই দেখেই পড়ি আর কি, হ্যাঁ, তাহলে তোমরা রিলেট করতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে তোমরা যখন কোনো কিছুর বৈশিষ্ট্য পড়বা, তোমরা কয়েকটা জিনিসকে একটু চিন্তা করবা আর কি, হ্যাঁ। উদ্ভিদের কোথায় কার্বোহাইড্রেট থাকে না? তাহমিদ খুবই জটিল একটা প্রশ্ন করছে। বাকল কি? বাকল মানে চামড়া, সুরভি, বাকল মানে চামড়া, ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, যে কোনো কিছুর বৈশিষ্ট্য যখন পড়বা, তখন আমার পরামর্শ হচ্ছে তোমরা আইডিয়াল কয়েকটাকে ধরে নিবা, ঠিক আছে? আইডিয়াল, যে এটা 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 এরকম আইডিয়াল কয়েকজনকে ধরে নিবা, হ্যাঁ। তাহলে ধরো আমরা আইডিয়াল কাকে ধরতে পারি, কার্বোহাইড্রেট হচ্ছে, তোমরা গ্লুকোজ খাইছো না? আচ্ছা তোমাদের মধ্যে এরকম কেউ আছো যে তোমরা গ্লাক্সোজির অ্যাড দেখো নাই, অথবা তোমরা কখনো জীবনে গ্লুকোজ খাও নাই? যারা যারা এখন ক্লাস করতেছো, এরকম আল্লাহর কোনো বান্দা আছো যে কখনো গ্ল্যাক্সোজিটি খাও নাই, বা গ্ল্যাক্সোজির অ্যাড দেখো নাই, বা গ্লুকোজ খাও নাই? থাকে না এই যে এটা সুন্দর, এখন তো 10 টাকার পিচ্ছি পিচ্ছি প্যাকেটও পাওয়া যায়, তাই না? আহা, এই আমরা আল্লাহর বান্দাকে পাইছি দুই একজনকে, হ্যাঁ, তোমাদের নাম বলতেছি না, হ্যাঁ। তাহলে এরকম দু একজন বান্দা আছে। আচ্ছা সমস্যা নাই। তাহলে আমরা এই যে গ্লুকোজ, তাহলে গ্লুকোজও দেখছো, তাই তো? তাহলে আমরা গ্লুকোজ তো দেখছি, তাহলে গ্লুকোজ গ্লুকোজ আমরা দেখছি। তারপর তোমরা চিনি দেখছো, চিনি চিনি, এই তোমরা চিনি দেখছো? চিনি কি জানো? চিনি হলো সুক্রোজ, চিনির ভালো নাম হলো সুক্রোজ। এটা আমরা নেক্সট দিন ক্লাসে পড়বো। ডেরিভেটিভসটা একটু বোঝান প্লিজ। তাসিনা, নাবিলা, ডেরিভেটিভসটা আমরা এর মধ্যে না ঢুকাই, মানে আমরা নেক্সট দিনের জন্য রাখি। মানে আজকে অলরেডি অনেকগুলো কনসেপ্ট ঢুকাই ফেলছি তো, মানে এখন আমার এই যে বৈশিষ্ট্য এবং কাজের মধ্যে অনেকগুলো কনসেপ্ট তোমাদের মাথায় ঢুকবে। এই জন্য নতুনটা এখন না ঢুকাই, তোমাকে আমি কালকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, মানে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আসো আমরা চিনি চিনি, চিনি হলো সুক্রোজ। চিনি কি? চিনি হলো সুক্রোজ। ওই যে বাজার থেকে আমরা যে চিনি কিনে নিয়ে আসি, ওই চিনি আসলে কি জানো? সুক্রোজ, সুক্রোজ, সুক্রোজ। সুক্রোজ হলো কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে আমরা এটাও চিনি। এরপরে দেখো, আচ্ছা, আমরা একটু আগে বলছি সেলুলোজ, তোমাদের মনে আছে যে সেলুলোজ, সেলুলোজ। আচ্ছা তোমরা রাফেজের নাম শুনছো? আফ্রিদি রিডিউসিং সুগার আমরা পড়াবো। আচ্ছা তোমরা রাফেজের নাম শুনছো? রাফেজ খাদ্য আঁশ, বলে না বেশি বেশি আঁশযুক্ত খাদ্য খাবেন, রাফেজ যুক্ত খাবার খাবেন। ছোটবেলায় ওই যে এই যে প্ল্যান্ট ফাইবার, এই তো সাবাস, তোমরা শুনছো তাই না? রাফেজ, রাফেজের ভালো নাম কি জানো? রাফেজের ভালো নাম হচ্ছে রাফেজ। এই রাফেজ আসলে কি জানো? তোমাদেরকে একটু বলি, না বললে আবার তোমাদের মন খারাপ হবে। এই রাফেজ, রাফেজ আসলে কি জানো? রাফেজ হচ্ছে সেলুলোজ, সেলুলোজ। এই রাফেজের আরো ভালো নাম, বলে না আঁশ, ফাইবার, খাদ্য আঁশ, আঁশ, আহারে, খাদ্য আঁশ।
বা বা ফাইবার, ডায়েটারি ফাইবার, ফাইবার জাতীয় খাবার, বলে না এগুলো নাম শুনছো কিনা? রাফেজ বা খাদ্য আঁশ বা ফাইবার, এগুলো নাম শুনছো? হ্যাঁ, ইসরাত বলছে লিফে কি কার্বোহাইড্রেট থাকে? অবশ্যই থাকবে। তাহলে বলো তো, এই যে ফাইবার, রাফেজ, খাদ্য আঁশ মানে কি? এগুলো কি তন্তু তন্তু বলে ফিল হয় কিনা? যে এগুলা সুতার মতো, তন্তুর মতো, সুতা সুতা, ফিল হচ্ছে তোমাদের? হ্যাঁ, এই যে সেলুলোজ, এই সেলুলোজ সুতার মতো। কিসের মতো? সুতার মতো। সুতার মতো, সুতা মানে কি? তন্তু, তন্তুময়, হ্যাঁ, তন্তুযুক্ত। ঠিক আছে। তারপর আমরা কি বলছি বলো তো? আমাদের চিনি, চিনির কথা বলছি। এই চিনিটাকে আমরা কি বলছি? সেলুলোজ। চিনিটা হচ্ছে সেলুলোজ। তাহলে আমাদের চিনি মানে আসল কি? চিনি আসলে হলো সেলুলোজ। চিনি আসলে সেলুলোজ, হ্যাঁ, এটাও একটা কার্বোহাইড্রেট। তাহলে এগুলো আমরা পড়ছি, তাহলে এরকম পরিচিত কয়েকজনকে চিনবো। তারপর ধরো আমরা ভাত খাই না, ভাত, আমাদের ভাতে সবচেয়ে বেশি কি থাকে জানো? স্টার্চ। স্টার্চ, স্টার্চের বাংলা হচ্ছে শ্বেত সার। শ্বেত সার। এই কয়টা কথা তোমাদের একটু মনে থাকবে কিনা বলো তো? যে যে কয়টা জিনিস তোমাদেরকে শিখাইলাম, এগুলো কি মনে থাকবে কিনা? তাহলে আমরা যে রাফেজের কথা শুনছি, রাফেজ বা খাদ্য আঁশ বা ফাইবার, এগুলো মূলত সেলুলোজ। সেই সেলুলোজ এগুলো কেমন? সুতার মতো। সুতা মানে তো তন্তু, এগুলো তন্তুময়। আবার আমরা চিনির কথা বলছি, তাহলে চিনি মূলত আমরা কি বলছি? সেলুলোজ। ঠিক আছে। ভাত কি? স্টার্চ। আর শোনো, এই ক্লাসগুলো রেগুলার করাটা খুব জরুরি। হ্যাঁ, আমি আজকে যে ক্লাসগুলো নিচ্ছি, আমরা এই যে কিছু নতুন কনসেপ্ট শিখছি, নেক্সট দিনের ক্লাসে আমরা আরো বেশ কিছু কনসেপ্ট শিখবো। আমরা অনেকগুলো স্ট্রাকচার বানানো শিখবো। এখন যারা এই ক্লাসগুলো করবা না, আল্লাহর ওয়াস্তে যাই দেখবা যে সেকেন্ড ক্লাস থেকে জয়েন করছে বা থার্ড ক্লাস থেকে জয়েন করছে, দেখবা আল্লাহর ওয়াস্তে কোনো কিছু আর মাথায় ঢুকবে না, সব উপর দিয়ে যাবে। ঠিক আছে। তখন, তখন কিন্তু তোমরা আমাকে দোষ দিতে পারবা না। ঠিক আছে, তখন সব উপর দিয়ে যাবে, এটা খুব মুশকিল। এই জন্য এটা একদম শুরু থেকে জানা দরকার। তাহলে ভাত হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। তাহলে এগুলোর কথা চিন্তা করি, এই কয়টা জিনিসের কথা চিন্তা করলে আমরা এদের বৈশিষ্ট্য পারবো। এখন দেখো কি বলছে, এরা দানাদার। তোমরা বলো, চিনি যে দানাদার, এটা আমি বললে তোমরা জানবা নাকি অলরেডি তোমরা জানো? এখন আমরা বললাম এই যে তন্তুময়, দেখো সেলুলোজ যে তন্তুময়, অথবা পাউডার, দেখো এই যে গ্লুকোজ আলটিমেটলি দেখতে পাউডারের মতো না? তাহলে এরা কেমন? এরা দানাদার হইতে পারে। ঠিক আছে। হ্যাঁ, ক্লাস আগের রুটিন মতোই হবে তোমাদের। আবার নতুন, যদি যেহেতু তোমাদের রুটিন শেষ হয়ে গেছে, নতুন রুটিন আবার দেওয়া হবে। আজকে কাল, আজকে তো অলরেডি হয় দেওয়া হয়েছে, অথবা কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে দেখো এরা হচ্ছে এই যে দানাদার অথবা তন্তুময় অথবা পাউডার জাতীয়। ঠিক আছে। চিনি সুক্রোজ না সেলুলোজ ভাইয়া? সিয়াম, চিনি সুক্রোজ, সেলুলোজ আলাদা জিনিস। সেলুলোজ এই যে রাফেজ, খাদ্য আঁশ, হ্যাঁ। এগুলা কি আলাদা খাতায় নোট করব কি না? তোমাদের ওই যে দাগানো, ওই যে আমরা যেই যেই নোট দিয়ে ক্লাস নিচ্ছি, ওটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। তারপর তোমাদের যেটা মনে হয় আর কি, হ্যাঁ, একটু নোট করে রাখতে পারলে ভালো, তাহলে হচ্ছে তোমাদের নিজেদের বুঝতে সুবিধা হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, চিনি আমি সেলুলোজ দেখছি, সরি সরি, আল্লাহ ইন্নালিল্লাহ। এই চিনি আমি সুক্রোজ বলে আমি লিখছি সেলুলোজ, ইন্নালিল্লাহ। এই চিনি, চিনি হলো সুক্রোজ। সরি সরি, চিনি হচ্ছে সুক্রোজ। চিনি হলো সুক্রোজ, হ্যাঁ। তাহলে আসো, তাহলে আমরা হচ্ছে এগুলো বললাম, এরা দানাদার, তারপর এরা তন্তুময়, এরা পাউডার জাতীয়, এটা আমরা জানি। এবার বলো, কিছু আছে স্বাধীন, যেমন যেমন দেখো স্বাদে মিষ্টি, আমরা বললাম চিনি এবং গ্লুকোজ স্বাদে মিষ্টি। ঠিক আছে। কিছু আছে স্বাধীন, যেমন বলো তো, এই যে উদ্ভিদে তো প্রচুর সেলুলোজ থাকে, তাই তো? উদ্ভিদে প্রচুর সেলুলোজ থাকে। এখন ধরো তোমাকে এনে আমি লাল শাক দিলাম, যে বাবা লাল শাক খা। ঠিক আছে। এখন তুমি ধরো লাল শাক আমি তোমাকে সিদ্ধ করে এনে দিছি, বলো তো এই লাল শাকে তুমি কোনো টেস্ট পাবা? বলো তো। কোনো টেস্ট থাকবে না, তার মানে অনেকে আছে স্বাদহীন। তার মানে অনেকে আছে মিষ্টি স্বাদযুক্ত, অনেকে আছে স্বাদহীন, এটাও আমরা এখন পারি। এবার দেখো, অধিকাংশই দেখো, অধিকাংশই পানিতে অদ্রবণীয়। যেমন দেখো সেলুলোজ, এবার উদ্ভিদকে দেখো, তুমি উদ্ভিদকে পানিতে ডুবাই দিলা, যে হে হে পানি, তুমি এই উদ্ভিদকে তুমি ইয়ে করে ফেলো, দ্রবণীয় করে ফেলো, তারপরে সে কি দ্রবণীয় হবে? দ্রবণীয় হবে? হবে বলো তো? হবে না তো। কিন্তু দেখো তো, তুমি চিনি, চিনিকে যদি পানিতে ফেলো, তাহলে পানিতে চিনি দ্রবীভূত হবে না। আবার ধরো গ্লুকোজকে যদি তুমি পানিতে দাও, তাহলে দ্রবীভূত হবে না? হবে। ঠিক আছে। হ্যাঁ, কাজ এবং বৈশিষ্ট্য সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ সিকিউ বোথ, হ্যাঁ। বিশেষ করে কাজটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তার মানে এরা পানিতে দ্রবীভূত হয়, পানিতে অদ্রবীভূতও আছে। তাহলে দেখো এই যে অধিকাংশই পানিতে অদ্রবণীয়, অধিকাংশই পানিতে অদ্রবণীয়। তবে মনোস্যাকারাইড গুলা পানিতে দ্রবণীয়। মনোস্যাকারাইড কি জিনিস এটা এখন আমাকে বলিও না, মনোস্যাকারাইড সামনে আছে, তখন আমরা পড়বো, হ্যাঁ। তাহলে এরা অধিকাংশই কি পানিতে অদ্রবণীয়, অধিকাংশই কি পানিতে
অদ্রবণীয়, কিছু আছে এই যে পানিতে দ্রবণীয়। কারা দ্রবণীয়? আমরা বললাম এই যে চিনি দ্রবণীয় হচ্ছে, সুক্রোজ এরা হচ্ছে দ্রবণীয় হচ্ছে। এবার আসো তোমাদের এই দুইটা জিনিস নিয়ে বেশি কনফিউশন লাগে। একটা হচ্ছে 3 নাম্বার, দেখো এটা তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে হচ্ছে কয়লা। অঙ্গার মানে কি? অঙ্গার মানে হলো কয়লা। ঠিক আছে? কি ভাইয়া বলো তো, অঙ্গার মানে কয়লা। দেখো অঙ্গার মানে কয়লা, কয়লাতে কি থাকে বলো তো? তোমরা কি বলতে পারবা যে অঙ্গারে কি থাকে, সরি কয়লাতে কি থাকে? একটু বলো তো কয়লাতে কি থাকে। বলো তো কয়লাতে কার্বন, এই তো সাবাস, কয়লাতে কার্বন থাকে, হ্যাঁ এই তো সাবাস সাবাস সাবাস। হ্যাঁ সুন্দর। কয়লাতে কার্বন থাকে, কয়লাতে কার্বন থাকে, এটা তোমরা জানো না? এরকম কোনো বান্দা আছো আল্লাহর? নাই, তাই না? এবার দেখো তো, আমরা কি বলছিলাম বলো তো, কার্বোহাইড্রেট কে, কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, আহা, কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, কার্বোহাইড্রেট হলো কার্বন প্লাস পানি, তাই না? কার্বন প্লাস পানি। এবার আসো এটাকে যদি উল্টাও, কার্বন প্লাস পানি, এটাকে যদি তাপ দাও, ঠিক আছে, তাপ। আচ্ছা বলো তো এই তাপের ফলে পানিটা কি এখানে থাকবে, নাকি পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে? বলো তো, এই যে কার্বোহাইড্রেটে কার্বন প্লাস পানি, এখানে মনে করো তাপ দিচ্ছ, তাপ, ঠিক আছে, আগুনের তাপ, ঠিক আছে, তাপ দেওয়ার পরে বলো তো এই তাপে কি পানিটা থাকবে নাকি উড়ে যাবে? উড়ে যাবে। পানিটা যদি উড়ে যায় তাহলে থাকবে কে? কার্বন। এই কার্বন মানে কি? এই শুধু কার্বন, এই শুধু কার্বন মানে হলো কয়লা। কয়লা, তাই না? এই কয়লা থেকে পরবর্তীতে হীরা, তোমরা কি জানো হীরা কার্বনেরই হচ্ছে একটা রূপ, ডেরিভেটিভস, এখান থেকেই হয়। কয়লা, এই কয়লার ভালো নাম কি জানো? এই কয়লার ভালো নাম হচ্ছে অঙ্গার। অঙ্গার। তাহলে তোমরা আমাকে এখন বলো, কার্বোহাইড্রেটকে তাপ দিলে কয়লা পাওয়া যায়, কয়লার আরেক নাম হলো অঙ্গার, তার মানে কার্বোহাইড্রেটকে তাপ দিলে অঙ্গার পাওয়া যায়। এখন কি তোমরা পারতেছো কিনা বলো? তা আমির বলছে ভাই অদ্রবণীয় কারা? এই যে সেলুলোজ অদ্রবণীয়, স্টার্চ অদ্রবণীয়, গ্লাইকোজেন অদ্রবণীয়, পলিস্যাকারাইড গুলো অদ্রবণীয়। এখন সমস্যা হচ্ছে ভাইয়া মনোস্যাকারাইড পলিস্যাকারাইড গুলো তো আমরা পড়ি নাই, এই জন্য এগুলো এখন হচ্ছে ওই যে কিছু কিছু জিনিস তোমার মাথায় মাঝখানে দেখবা যে দুই একটা ডট মিলতে চাবে না। তোমার মনে হবে কেন মিলে না, আমার সাথেই কেন এরকম হয়, সবার সাথে এত সুন্দর হয়। ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেটকে তাপ দিলে কি পাওয়া যায় আমরা? অঙ্গার পাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সাবাস রাফিন, সাবাস, হ্যাঁ তোমরা তো দেখি অনেক জানো, আমার চেয়ে অনেক বেশি জানো তোমরা, ঠিক আছে। তাহলে আমরা এটাও এটাও আমরা পারতেছি। এবার দেখো আমাদের মনে হয় 3 নাম্বার বৈশিষ্ট্য নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, যে তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। এখন আমাদের সবচেয়ে বেশি সমস্যা হবে এই দুইটা বৈশিষ্ট্য মানে নিতে। অ্যাসিডের সাথে মিলে তারা অ্যাস্টার গঠন করে। অ্যাসিডের সাথে মিলে কি গঠন করে? অ্যাস্টার। আর আরেকটা দেখো, এরা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে। আচ্ছা আলোক সক্রিয় সমানুতা কি জিনিস আমরা একটু বলতেছি। এই দুইটা বৈশিষ্ট্য আমি একটু বলতেছি ডিটেলস, হ্যাঁ। তাহলে দেখো অ্যাসিডের সাথে মিলে কি তৈরি করে এরা? অ্যাস্টার। কি তৈরি করে? অ্যাস্টার। তাহলে অ্যাসিডের সাথে মিলে কার্বোহাইড্রেট কি গঠন করে ভাইয়া? অ্যাস্টার গঠন করে। তাহলে দেখো অ্যাসিড, অ্যাসিড মানে কি? ধরো অ্যাসিডের সাধারণ সংকেতকে আমরা আর, সি ডাবল ও এইচ এরকম লিখতে পারি না বলো তো? বলো তো আমরা এরকম লিখতে পারি কিনা? লিখতে পারি। এটার সাথে যদি আমরা কার্বোহাইড্রেট যুক্ত করি, যদি আমরা কার্বোহাইড্রেট যুক্ত করি, তাহলে কি হবে জানো এই গঠনটা? অ্যাস্টারের সাধারণ সংকেত কি জানো? অ্যাস্টারের সাধারণ সংকেত হচ্ছে আর, সি ও ও আর, প্লাস ধরো এবিসি কিছু একটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এটার নাম হলো অ্যাস্টার। তাহলে দেখো কার্বোহাইড্রেট, যদি যদি আমরা কার্বোহাইড্রেটকে কার সাথে বলতো, যদি আমরা কার্বোহাইড্রেটকে এই যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা এরকম গঠন পাবো, ঠিক আছে। না না, ইনঅর্গানিক অ্যাসিড দিলে হবে না, ঠিক আছে, ইনঅর্গানিক অ্যাসিড দিলে তো তখন ওইটা আর ইয়ে থাকলো না। এই যে আর সিওও, এই এতটুকু কই থেকে পাবে বলো তো? আর সিও, কার্বোহাইড্রেট তো শুধু একটা আর সাপ্লাই দেয়, কার্বোহাইড্রেট শুধু একটা আর এর সাপ্লাই দাতা, বুঝতে পারছো? ঠিক আছে। এখন এখন তোমরা মোটামুটি এটা একটু মাইনে নাও আর কি, হ্যাঁ। এটা তোমাদের একটু মুখস্থ করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি অ্যাসিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত করি, তাহলে দেখা যাবে আমরা এরকম একটা গঠন পাবো, হ্যাঁ। এই গঠনটাকে বলা হয় অ্যাস্টার, এটা অ্যাস্টারের সাধারণ সংকেত। এই আর দিয়ে কি বোঝায় এটা তো তোমরা জানো, ঠিক আছে। এই আর দিয়ে কি বোঝায় বলো তো? এই আর দিয়ে সচরাচর বোঝায় হলো এই যে, আর দিয়ে কি অ্যালকাইল মূলক বোঝায় না? আর মানে কি? এই যে CH3, CH2, 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 তারপরে ধরো একটা হাত ফাঁক আছে,
এটাকে আমরা সংক্ষেপে কি দিয়ে বলতে পারি, আর বলতে পারি না? এটি, হ্যাঁ, অ্যালকাইল মূল। এবার আরেকটা বৈশিষ্ট্য আছে। ভাইয়া এমসিকিউ মাস্টার বুক কি বের হয়েছে না? এখনো বের হয় নাই। হাই হাই, সুরিত কান্তি পাল কি বলছে ভাইয়া আজকে? আপনি আপনি আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিলেন না। সম্ভবত তোমার নাম হচ্ছে একটু আগে ইয়ে ছিল, বাংলা ছিল, এই জন্য তোমার নাম আমি পড়তে পারতেছিলাম না। মানে আমি চোখে একটু কম দেখি তো, ডিসপ্লে একটু দূরে। ঠিক আছে ভাইয়া, অনলি অ্যালকোহল দিয়ে স্টার হয় না, অ্যালকোহল দিয়েও হইতে পারে, কার্বোহাইড্রেট দিয়েও হইতে পারে। ঠিক আছে, কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালকোহল আছে না? ঠিক আছে, অনলি অ্যালকোহল না, অনেকেই তো স্টার তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এরকম, হ্যাঁ। ঠিক আছে, তাই নাকি? এই সুরিত কান্তি পাল, যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি ওইটা বলো যে একটু আগে তুমি বাংলা নামে ছিলে, এখন ইংরেজি নামে চলে আসছো। ঠিক আছে, তাহলে আসো, আমরা হচ্ছে এই পর্যন্ত পড়ছি। আরেকটা জিনিস বলছি, এরা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। আলোক সক্রিয় সমাণু কি জিনিস, এটা আগে বলি। আচ্ছা, তোমরা জানো সমানুতা, তোমরা ছোটবেলায় সমানুতা পড়ছো তাই না? 9-10 তোমরা সমানুতা পড়ছো। বলো তো সমানুতা কি? তোমরা সমানুতা কি পড়ছো? সমানুতা, সমানুতাতে তোমরা কি পড়ছো? আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু, কিন্তু কি ভিন্ন বলতো? গাঠনিক সংকেত ভিন্ন, তাই না? গাঠনিক সংকেত ভিন্ন, এটা পড়ছো না? আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাই না? এটা পড়ছো তোমরা সমানুতাতে। এখন সমানুতার দুইটা টাইপ আছে, তোমরা একটা টাইপ পড়ছো। যখন তোমরা আরেকটু বড় হবা, হ্যাঁ, মানে তোমরা যখন এই যে জৈব যৌগ পড়তে আসবা, ঠিক আছে, যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, তখন তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে একটা বিশাল একটা জায়ান্ট একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, জৈব যৌগ। ঠিক আছে, এই জৈব যৌগ, ঠিক আছে, এই জৈব যৌগের ক্ষেত্রে কি হয় জানো? এই জৈব যৌগতে যে তোমরা আরেকটা সমানতা পড়বা, ঠিক আছে, জ্যামিতিক সমানতা। জ্যামিতিক, জ্যামিতিক সমানতা। আসলে আমরা একটু এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি ডিটেলস, এই কারণে যে তোমরা তো এগুলো পড়ো নাই। আবার এগুলো আলোচনা না করলে আবার তোমাদের অনেকের কাছে মনে হবে এগুলো তো পারলাম না, এগুলো তো পড়া হলো না, তাহলে কি হইলো কি? জ্যামিতিক সমানুতাতে কি জানো? আণবিক, আরে, আণবিক প্লাস গাঠনিক, গাঠনিক সংকেত, আণবিক প্লাস গাঠনিক সংকেত, সংকেত একই। আণবিক সংকেতও সেম, গাঠনিক সংকেতও সেম। মজা এবার লাগবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে জ্যামিতিক সমানুতাতে কি হয় জানো? আণবিক সংকেত গাঠনিক সংকেত দুইটাই সেম, তাইলে আলাদা কোথায়? তাদের 3D স্ট্রাকচার আলাদা। কি স্ট্রাকচার? 3D গঠন। ঠিক আছে, তার 3D গঠন আলাদা, হ্যাঁ। এখন বলো, আমাদের যে বোর্ড 2D না 3D? 2D। আমরা যেখানে লিখি সবগুলা 2D, তাই না? এই জন্য আমরা যখন খাতায় লিখবো, বোর্ডে লিখবো, সব 2D দেখবো। কিন্তু বলো তো প্রকৃতিতে আসলে কার্বন কি 2D? কার্বন 3D না? সবারই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে না? এই যে ধরো আমার সামনে যে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টার কি 2D? ওর দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই যে আমি দাঁড়ায় আছি, আমি কি 2D? আমিও তো 3D, আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, এই যে যেগুলো আমরা কার্বোহাইড্রেটের গঠন মঠন যেগুলো দেখতেছি, এরা কিন্তু সবগুলা 3D স্ট্রাকচারে থাকে। কেমনে থাকে বলো তো? 3D স্ট্রাকচারে থাকে। তাহলে এই 3D স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয় দেখো, আণবিক এবং গাঠনিক সংকেত দুইটাই সেম হয়, কিন্তু কোথায় আলাদা হয়? তাদের এই যে 3D গঠন আলাদা হয়। তাহলে আমরা আরেকবার বলতেছি, আণবিক এবং গাঠনিক সংকেত দুইটাই সেম, কিন্তু তাদের গঠনটা কোথায় আলাদা? তাদের এই যে 3D স্ট্রাকচার তাদের আলাদা, হ্যাঁ, 3D গঠনটা আলাদা। ঠিক আছে, ত্রিমাত্রিক গঠন আলাদা। কেমন আলাদা? ঠিক আছে, ত্রিমাত্রিক গঠন। কিন্তু আমার ফোনের ডিসপ্লেতে সব 2D, হ্যাঁ হ্যাঁ, তোমার ফোনের ডিসপ্লেতে সব 2D, এবং আমরা যেখানে লিখতেছি সেটাও সেটাও 2D। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এই যে 3D স্ট্রাকচারে এই যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এই চেঞ্জটা হয়, এর এর মধ্যে একটা সমানতা আছে, আলোক সক্রিয় সমানতা। এই জ্যামিতিক সমানতার একটা সমানতা আছে কি? আলোক সক্রিয় সমানতা। ঠিক আছে, এবার তোমরা ঠান্ডা মাথায় একটু শোনো, হ্যাঁ। আলোক সক্রিয়, তোমরা এগুলো সবগুলাই এই যে জৈব যৌগে পড়বা। আলোক সক্রিয় সমানতা জিনিসটা কি? দেখো, এখানে যখন আমরা এক দিকের আলো ফেলি, হ্যাঁ, মনে করো যে আমার এই টিভি, এই যে রিমোটটা, হ্যাঁ, ধরো আমার এই যে এসির রিমোটটা আছে। তোমরা সবাই চিন্তা করো, আচ্ছা মনে করো এই যে এটা একটা এসির রিমোট, হ্যাঁ। তো মনে করো এই যে এসির রিমোট, এই যে আমাদের এসির রিমোটটা, এটা তো সবাই দেখতে পাচ্ছ। তাহলে এই এসির রিমোট, মনে করো এটা গ্লুকোজ। এটা কি? এটা এটা গ্লুকোজ।
ঠিক আছে, মনে করো এইটা হচ্ছে একটা গ্লুকোজ। ভাইয়া থার্সডে কি এক্সাম হবে? আমরা এক্সামের সময় পড়াইতেই পারি না, এটা একটা মুশকিল। দেখা যাক আমরা এক্সাম নিব কিনা। ঠিক আছে, তাহলে ধরো এটা একটা গ্লুকোজ। হ্যাঁ, এখানে যদি আমরা একদিকের আলো ফেলি, মানে এমন আলো ফেলতে হবে, এটা কিন্তু বিশেষায়িত আলো। কেমন আলো? এটা বিশেষায়িত আলো যে আলোর দিক একটাই, একদিকের আলো। দেখো আমাদের যে আলো, দেখো আমার মাথার উপর থেকে কিন্তু আলো আমার মাথায় পড়ছে, তাই না? এই যে দেখো তোমাদের কিছু জায়গায়, এই যে দেখো এখানে একটা আলোর একটা ঝলকানি আছে, তাই না? তাই না, দেখতেছো না? এই আলোর ঝলকানি কেন? কারণ উপরে লাইট আছে এই জন্য। ঠিক আছে, তাহলে এই আলোগুলার দিক কি একদিকের নাকি অনেক দিকের? তোমরা আমাকে বলো তো। এই আলোর দিক কি একদিকের নাকি অনেক দিকের? অনেক দিকের। ঠিক আছে, শোনো আমরা অনেক বেসিক সহ আলোচনা করতেছি, তো এগুলো আলোচনা না করলে আবার দেখবে যে অনেক কিছু তোমরা বুঝবা না। আবার আলোচনা করলে অনেকের কাছে মনে হবে অনেক বেশি হয়ে যাচ্ছে, এগুলো তো আমাদের বইয়ে নাই, বা এত এত কথা কেন বলছি। মানে দুইটারই সাইড ইফেক্ট আছে আর কি। তো ভাবলাম যে একটু বেশি করেই বলি আর কি। হ্যাঁ, তাও যেন তোমাদের কাছে মানে ক্যাচাল না লাগে, তোমরা যেন ডট মিলাইতে পারো। লেজার, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় একদিকের আলো, হ্যাঁ, যে আলোর দিক একদিকের, মানে এরকম এদিকে ওদিক অনেকগুলা দিক না, এরকম একদিকের আলো, ধরো এটাকে আমরা কি বলছি? এই বলো, এটা কি রিমোট নাকি গ্লুকোজ? বলো এটা কি রিমোট নাকি গ্লুকোজ? হ্যাঁ বলো, এটা কি রিমোট নাকি গ্লুকোজ? এটা গ্লুকোজ। হ্যাঁ, মনে করো এটা গ্লুকোজ। এটা গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের মধ্যে দিয়ে ধরো আমার একদিকের আলো পাস করতেছে, আলো আসতেছে, আলো আসতেছে, আলো আসতেছে। এটা পাস করার পরে কি হবে জানো? এই আলোকে ডান দিকে বাঁকায় দিবে। আলোকে কোন দিকে বাঁকায় দিবে? ডান দিকে বাঁকায় দিবে। আবার কি হবে? অনেক কার্বোহাইড্রেট আছে বা অনেক শর্করা আছে, যারা কি করে, এই যে আলো আসতেছে আসতেছে আসতেছে, আসার পরে এটা যখন পাস করছে, পাস করে তো আলো সোজা চলে যাওয়ার কথা, সোজা না যে আলো বাম দিকে বেঁকে চলে যাবে। তাহলে দেখছো, এই যে আলোকে ডান দিকে বাম দিকে বাঁকায় দিচ্ছে না, এটাই হলো আলোক সক্রিয়তা, আলোক সক্রিয়তা। ঠিক আছে, এই কারণে আলোক সক্রিয় সমানতা তৈরি হয়। ঠিক আছে, রিফ্রাকশন না, এই রিফ্রাকশন না, ঠিক আছে তৌসিফ, এটা রিফ্রাকশন না, ওর ধর্মই হচ্ছে এটা। ওই যে গ্লুকোজ থাকলে আলো সোজা পাস করে যাইতো, কিন্তু ও কি করতেছে দেখো, একদিকের আলো যখন এই যে রিমোটে এসে পড়তে, রিমোট না, সরি সরি, গ্লুকোজ, এই একদিকের আলো যখন এসে এই গ্লুকোজে পড়তেছে, কি হয়? এই একদিকের আলো আসলো, গ্লুকোজে পড়লো, তারপর আলোটা কি হলো? সোজা না যে আলো ডান দিকে বেঁকে চলে গেল। যখন ডান দিকে বেঁকে চলে যায়, তখন এদেরকে আমরা কি বলি জানো? তখন আমরা এদেরকে বলি ডি শর্করা। কি শর্করা? ডি শর্করা না, শর্করা এখানে লিখলে মানাচ্ছে না। আমরা এটাকে লিখবো, এটাকে আমরা বলি ডি কার্বোহাইড্রেট। ডি মানে ডেক্সট্রো। ডি মানে ডি মানে ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি তার মানে কি? আলোকে ডান দিকে বাঁকায় দেয়। তখন এই যে যারা হচ্ছে ডি ডেক্সট্রো রোটেটরি, তাদেরকে আমরা কি বলি জানো? তাদেরকে আমরা বলি ডি ডি কার্বোহাইড্রেট। ডি কার্বোহাইড্রেট। যদি সেটা গ্লুকোজ হয় তাহলে ডি গ্লুকোজ, যদি সেটা সুক্রোজ হয় তাহলে ডি সুক্রোজ। আমরা একটু আগে ডি বুঝবো। ঠিক আছে, আমরা আমরা কিন্তু এরপরে আরো ডি আর এল আরো বুঝবো আর কি। হ্যাঁ, এখানে শেষ না। আলফা কেন? আলফা আলফা বিকাই দেয় কেন? আচ্ছা, কিভাবে বাঁকাই দেয়, এটাও ধর্ম আর কি। হ্যাঁ, ঠিক আছে, ও স্ট্রাকচারের জন্য, স্ট্রাকচারটা এরকম। এরপরে দেখো, যারা আলোটাকে এই যে বাম দিকে বাঁকায় দেয়, বাম, বাম মানে হচ্ছে লিভো রোটেটরি। বাম মানে এল। ঠিক আছে, বাম গুলাকে আমরা কি বলি জানো? এল। এল মানে লিভো রোটেটরি। লিভো রোটেটরি, তাহলে এদেরকে আমরা কি বলি জানো? এদেরকে আমরা বলি এল কার্বোহাইড্রেট। এল কার্বোহাইড্রেট। এখন তোমরা যখন তোমাদের বইয়ে দেখবা, তোমরা রিলেট করতে পারবা, দেখবা যে তোমাদের বইয়ে অনেক জায়গায় এরকম ডি, অনেক জায়গায় এল লেখা আছে। হ্যাঁ, যখন দেখবা যে রাইবোজ টাইবোজের সংকেত টংকেত দেওয়া আছে, তোমরা যখন একটু পেজ উল্টাবা, তখন দেখবা সবগুলাতে ডি এল ডি 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 লেখা আছে। তাহলে এই ডি কোত্থেকে আসে বুঝছো এটা? ঠিক আছে, তাহলে যারা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করতে পারে, ঠিক আছে ভাই, আলোক সক্রিয়, আলোক সমানতা, তাহলে আলোর কারণে যারা ইয়া করতেছে তারা হলো আলোক সক্রিয়, এবং এটার কারণে যে সমানতা তৈরি হয় সেটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। ঠিক আছে, তাহলে হুমায়রা বলছে আরেকবার রিপিট করতে হবে, আসো আসো আমরা আরেকবার বলি আর কি। হ্যাঁ, তাহলে লাস্ট পার্টটা আরেকটু। হ্যাঁ, শোনো, আমরা আমরা কি বলছি, যে দেখো অনেকে আছে, অনেক কার্বোহাইড্রেট আছে, যারা কি করে, দেখো এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটে কি আলো এসে যদি পড়ে, কে এসে পড়বে? আলো। যদি আলো এসে পড়ে, তাহলে আলো পাস করে যাওয়ার সময় ডান দিকে বেঁকে চলে যায়। যখন এই কার্বোহাইড্রেট, মনে করো এখানে কার্বোহাইড্রেট, এখানে আমরা লাইট মারছি, সেই আলো কেমন আলো? একদিকের আলো। তাহলে এক দিকবর্তী এরকম আলো এসে যদি পড়ে, তখন কি হয়? এরা আলোকে ডান দিকে বাঁকায় দিতে পারে। যখন আলো ডান দিকে বাঁকা হয়ে চলে যাচ্ছে, এখন পর্যন্ত আলো সোজা ছিল, শোনো, এখন পর্যন্ত আলো যখন আসছে তখন সোজা,
সোজা আলো আসার পরে এখন আলো ডান দিকে বেঁকে চলে গেল। তখন এটাকে আমরা বলি, যেহেতু আলোকে ডান দিকে ঘুরাইছে, ডান দিকে ঘোরানোর ইংরেজি হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো মানে ডান। তাহলে ডেক্সট্রো রোটারি পুরাটা না লিখে ওখানে লিখি ডি কার্বোহাইড্রেট, যে এটা হচ্ছে ডি গ্লুকোজ। ঠিক আছে? যেমন ধরো এটা এরকম এরকম, যদি এটা যেহেতু গ্লুকোজ তাহলে এটা ডি গ্লুকোজ। কি গ্লুকোজ? ডি গ্লুকোজ। আবার অনেকে আছে যারা এক সমাবর্তী আলোকে কোন দিকে ঘুরায় দেয়? বাম দিকে ঘুরায় দেয়। কোন দিকে ঘুরায় বলতো? বাম দিকে। যদি এভাবে ধরো আলো আসছে, এসে এটা পাস হওয়ার সময় সোজা না যে এভাবে বাম দিকে, এদিকে ঘুরে গেছে, এবার দেখো বাম দিকে ঘুরে আলো এভাবে চলে যাচ্ছে, তখন এটাকে আমরা বলি, বাম দিকে ঘুরানোকে বলা হয় লিভো রোটেটরি। কি বলি ভাইয়া? লিভো রোটেটরি। তখন এটাকে আমরা বলি এল কার্বোহাইড্রেট। যেমন ধরো যদি এটা যদি গ্লুকোজ হয়, এই কার্বোহাইড্রেটের নাম ধরো সাপোজ গ্লুকোজ, তাহলে এটাকে আমরা বলবো এল গ্লুকোজ। যদি ডান দিকে ঘোরাই তাহলে আমরা বলবো ডি গ্লুকোজ। যদি বাম দিকে ঘোরাই তাহলে এটাকে আমরা বলবো কি? এল গ্লুকোজ। ঠিক আছে? এখন তোমরা বুঝছো? তাহলে এই যে কাজগুলো যারা করে, এই ঘটনাটা হচ্ছে এই যে আলোক সক্রিয়তা, হ্যাঁ, এর সাথে সমানুর সম্পর্ক কি? হ্যাঁ, এটা যখন হয় এটার কারণে দেখা যায় ওদের ওই যে থ্রি ডি মডেলে চেঞ্জ আসে। কি আসে? কি আসে? থ্রি ডি মডেলে চেঞ্জ আসে। এই থ্রি ডি মডেলে চেঞ্জ হওয়ার কারণে তারা হচ্ছে ওই যে আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করতে পারে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এর সাথে এই যে এখানেই সমানতার শর্ত, এখানেই সমানতার সম্পর্ক। তাহলে এরা আলোক সক্রিয় সমাণু, এবং এবং এরা আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। এখন বুঝছো? এই হলো ব্যাপার। তাহলে এখন দেখো এখানে তোমরা মোটামুটি 1 2 3 4, দেখো চারটা বৈশিষ্ট্য তোমরা পারবা। আমি না বলে, এই যে দেখো দানাদার, এই যে দানাদার, ঠিক আছে, তন্তুময়, পাউডার জাতীয়, মিষ্টি, স্বাদহীন, তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়, এবং এবং হচ্ছে এরা অধিকাংশই পানিতে অদ্রবণীয় এবং কিছু পানিতে দ্রবণীয়। তাহলে এই যে চারটা বৈশিষ্ট্য দেখো 1 থেকে 4, আমার মনে হয় 1 থেকে 4 আমরা যেভাবে ওই যে বিভিন্ন জিনিস, আকাশ বাতাস পানি কুসুম ভাত, ভাত চিনি সব দিয়ে মোটামুটি মনে রাখছি, এই চারটা তোমাদের কাছে অতি পরিচিত, তোমরা এখন পারবা। ঠিক আছে? তাহলে তোমাদের এখন মুখস্থ করতে হবে শুধু এই দুইটা, যে অ্যাসিডের সাথে মিলে তারা অ্যাস্টার গঠন করে এবং তারা আলোক সক্রিয়, আলোক সমানতা প্রদর্শন করে। এই দুইটা তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আচ্ছা, গোল করা কি বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, গোলগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তবে তোমরা এখন সবগুলাই পড়বা। হ্যাঁ, এগুলো ওই যে এই 99 মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য। তোমরা এখন সবই পড়বা, আবার কিছু জিনিসে এত কিছু পড়তে হয় না। সামনে যেগুলো আছে সেগুলোতে আবার আমি বলে দিব যে এখানে তোমরা এতটুকুই পড়বা। ঠিক আছে? এবার আসো আমরা কার্বোহাইড্রেটের কাজ পড়ি। হ্যাঁ, কার্বোহাইড্রেটের কাজ পড়ে মোটামুটি আজকে আমরা শেষ করে দিব আর কি। হ্যাঁ, এই যে সাইদা এখন এসে বলতেছে অ্যাস্টার কি, এই অ্যাস্টার নিয়ে আমরা আলোচনা করছি। আবার রিপিট দেখে নিও আর কি। হ্যাঁ, যে অ্যাস্টার অ্যাস্টার আমরা আঁকাইছি, তোমাকে জাস্ট একটা ঝলক দেখাই। এই যে ওপরে, ওই জানো, এই যে অ্যাস্টার 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 নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, তাহলে আসো আমরা এখন কার্বোহাইড্রেটের কাজ নিয়ে একটু পড়াশোনা করি। ঠিক আছে? তাহলে তোমরা এখন পর্যন্ত ঠিক আছো? তোমাদের মাথা টাথা ঠিক আছে নাকি গেছে যে ভাই কি যে বললেন? ঠিক আছে, সবাই তো ওপর দিয়ে গেল। ঠিক আছে, তাহলে একটু মাথা ঠান্ডা করো, একদম মাথা ঠান্ডা কুল। হ্যাঁ, আর মাথা ঠান্ডা করে আর 15টা মিনিট। ঠিক আছে? ভাই অবস্থা খারাপ। ঠিক আছে, আর ঠিক আছে, আর 15টা মিনিট। কয় মিনিট? আর মাত্র 15 মিনিট আমরা কার্বোহাইড্রেটের কাজ করব। এটা একটু পড়তে হবে। হ্যাঁ, এটা না পড়লে, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আমরা পারি। এই যে অনেকের মাথা এত গরম হয়ে গেছে যে ফ্যান ছেড়ে দিছে, হাই হাই। তো হয়তো দেখতেছে আমার কারণে জাতীয় সম্পদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? বিদ্যুৎ তো একটা জাতীয় সম্পদ। কি বলো আমির হামজা? তাহলে আসো, কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি দেখো। উদ্ভিদের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি তৈরি করে, এটা তোমরা জানো। দেখো জীবদেহের শক্তির প্রধান উৎস, বলতো জীবদেহের শক্তির প্রধান উৎস কে? আমরা, জীবদেহের শক্তির প্রধান উৎস কে বলতো? কার্বোহাইড্রেট না? দেখো আমরা গ্লুকোজ ভেঙে ভেঙে আমাদের শক্তি তৈরি হয়, এটা আমরা ছোটবেলা থেকে মোটামুটি শুনছি কিনা বলো? আমরা ছোটবেলা থেকে এই কথা শোনার কথা যে কার্বোহাইড্রেট, একদম ছোটবেলা থেকেই আমরা এটা শুনছি যে কি হয়, কি হয় বলতো, যে কার্বোহাইড্রেট ভেঙে কি তৈরি হয়? আমরা কার্বোহাইড্রেট ভেঙে এই যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই। এইটা আমরা হচ্ছে শুনি নাই, এরকম বান্দা কেউ নাই, আল্লাহর বান্দা। তাহলে এখান থেকে আমরা শক্তি পাই। ঠিক আছে? তাহলে শক্তির প্রধান হচ্ছে, এবং জারিত হয়ে শক্তি উৎপাদন হয়। জারিত হয়ে বলতে বোঝাচ্ছে ওই যে তোমরা পড়ছো না যে গ্লুকোজ, এই যে গ্লুকোজ, গ্লুকোজ ছোটবেলায় দেখো এই এই জিনিস পড়ছো, C6H12O6, এর সাথে যখন একটা অক্সিজেন যুক্ত হয়, তারপরে হচ্ছে অনেক কিছু তৈরি হয়, কার্বন, কিছু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, কিছু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কিছু পানি তৈরি হয়, আর কিছু কি তৈরি হয় বলতো? কিছু এটিপি তৈরি হয়। এটা তো তোমরা ছোটবেলায় পড়ছো সবাই, তাই না? 9 10-এ তো পড়ার কথা। তাহলে এই সঙ্গে এটা তো জানো, তার মানে এই যে জারিত হচ্ছে অক্সিজেন দিয়ে, জারিত হয়ে শক্তি উৎপাদন হয়, এটা আমরা পড়ছি। এবার আসো, এই জিনিসটা তোমাদের একটু কেমন লাগবে যে ভাইয়া সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান, তার মানে তোমরা আগে সবাই বলো তো, আমরা বলছি উদ্ভিদ মানে তোমরা কি মনে করবা?
আগে আমাকে বলো তো, উদ্ভিদ মানে তোমরা কি মনে করবা? উদ্ভিদ মানে কার্বোহাইড্রেট, তাই তো? মানে এগুলো বোঝার আছে আর কি, হ্যাঁ, এই জন্য আমি বুঝাই দিচ্ছি। উদ্ভিদ মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে? উদ্ভিদ মানে কার্বোহাইড্রেট, তাই না? তাহলে দেখো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা বলছিলাম একটু আগে, বলতো কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত? কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। তোদের মনে পড়ে আমরা বলছিলাম উদ্ভিদের কোষ প্রাচীর আছে, সেই কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত? কার্বোহাইড্রেট দিয়ে গঠিত, তাই তো? তাই না? তাহলে দেখো তো, কোষ প্রাচীর উদ্ভিদের কোষকে কি দেয়? সাপোর্ট দেয় না? কোষ প্রাচীর উদ্ভিদ কোষকে কি প্রোটেক্ট করে রাখে, তার আকার আকৃতি ধরে রাখে, তাকে বাইরের কোষ থেকে সে যেন হচ্ছে ক্ষতিগ্রস্ত না হয়, সব তাকে ইয়া করে, তার নির্দিষ্ট আকৃতি ধরে রাখে। তার মানে তাকে সাপোর্ট দিচ্ছে তো, তাই না? তাহলে সাপোর্ট হিসেবে, এই যে সাপোর্টিং টিস্যু হিসেবে কারা কাজ করতেছে? এই যে ধরো কোষ প্রাচীর, এই সেই এরাই তো কাজ করতেছে, তাই তো? তাহলে কোষ প্রাচীরের ভেতরে কি আছে? কার্বোহাইড্রেট আছে। তাহলে দেখো উদ্ভিদের কোষে যখন সাপোর্টিং অংশের কথা আসতেছে, তখন উদ্ভিদ কোষে আমরা সাপোর্টিং অংশতে পাচ্ছি সবগুলাই কার্বোহাইড্রেট। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। সেলুলোজ এমনি গাঠনিকভাবে সে একটু স্ট্রং, গাঠনিকভাবে সেলুলোজ একটু শক্ত, দৃঢ়তা দেয়। তাহলে বলো সাপোর্টিং টিস্যুতে কার্বোহাইড্রেট থাকবে নাকি থাকবে না? ঠিক আছে, থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফাহাদ, হ্যাঁ তুমি ঠিক বলছো। ঠিক আছে, থাকবে না? থাকবে। তাহলে দেখো সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কি আছে? কার্বোহাইড্রেট। তাহলে এটা আমরা মেনে নিচ্ছি, কারণ আমরা দেখছি যে উদ্ভিদকে সাপোর্ট দিচ্ছে মূলত সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরকে সাপোর্ট দিয়ে দিয়ে কোষ প্রাচীরকে দাঁড় করে রাখে সেলুলোজ। তাহলে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুগুলো যেখানে আছে, সেই সাপোর্টিং টিস্যুর মধ্যেও কি আছে? সেলুলোজ আছে, হেমোসেলুলোজ আছে, লিগনিন আছে, পেকটিন আছে, সুবেরিন আছে, মূলত সেলুলোজ, এরা সাপোর্ট দিচ্ছে। এবার আসো দেখো, উদ্ভিদের দেহ গঠনকারী কার্বন কাঠামো তৈরি করে। এখানে এটা তোমরা কেমনে মনে রাখবা? দেখো 3 নাম্বার, উদ্ভিদের দেহ গঠনকারী কার্বন কাঠামো। দেখো আমরা একটু আগে দেখো কার্বন কাঠামো যখন বলছি, বলতো উদ্ভিদের দেহ কি নিয়ে গঠিত? কার্বোহাইড্রেট। বলতো উদ্ভিদের দেহ কি নিয়ে গঠিত? কার্বোহাইড্রেট নিয়ে গঠিত। একটু আগে আমরা যখন কার্বোহাইড্রেট পড়ছি, দেখো তো কার্বোহাইড্রেটকে আমরা এইভাবে করছি না? এই যে সি, 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 তারপরে একপাশে এইচ ও এইচ এগুলো দিছি না? তাহলে বলো তো কার্বোহাইড্রেট আসলে কোন কাঠামোর ওপর দাঁড়ানো? বলো কার্বোহাইড্রেট আসলে কোন কাঠামোর ওপর দাঁড়ানো? কার্বোহাইড্রেট কি কার্বন কাঠামোর ওপর দাঁড়ানো? তোমরা সবাই কি আমার সাথে একমত? কার্বোহাইড্রেট কার্বন কাঠামোর উপর দাঁড়ানো, তোমরা সবাই একমত, তাই না? তাহলে বলো, কার্বোহাইড্রেট যদি কার্বন কাঠামোর উপর দাঁড়ানো হয়, সেই কার্বোহাইড্রেট তাহলে কার্বন কাঠামো দিয়ে কার্বোহাইড্রেট গঠিত, আর কার্বোহাইড্রেট থেকেই তো উদ্ভিদ গঠিত, তাই না? কার্বোহাইড্রেট থেকেই কি গঠিত? উদ্ভিদ গঠিত। তাহলে বলো তো উদ্ভিদের কার্বন কাঠামো যে দেয়, এটার সাথে এখন তোমরা একমত? একমত। এই শোনো, এখানে এমন অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো তোমরা না, ভালো মতো না শুনলে বুঝবা না, এই জন্য আমি এত বিস্তারিত বলতেছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই 1 2 3 ক্লিয়ার হয়ে গেছি। এটা আমাদের একটু মনে রাখতে হবে। হাড়ের সন্ধিস্থলে যে লুব্রিকেন্ট গুলা থাকে, হ্যাঁ, হাড়ের সন্ধিস্থলে মানে আমাদের জয়েন্টে যে লুব্রিকেন্ট থাকে, যেমন দেখো এই যে আমাদের জয়েন্ট আছে না, ধরো এটা একটা জয়েন্ট, এই যে দেখো আমার হাত জয়েন্ট, এই জয়েন্ট গুলা তো লুব্রিকেন্ট থাকার জন্য, লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিল কারক পদার্থ। লুব্রিক্যান্ট মানে কি? পিচ্ছিল কারক পদার্থ। এখন দেখো এখানে যদি কোনো পিচ্ছিল কারক পদার্থ না থাকতো, আমি এভাবে হাত ঘুরাইতেছি আর মনে হচ্ছে এগুলো তো সব হাড়, মানে কঠিন পদার্থ খালি ধাক্কা লাগবে, ঘর্ষণ লাগবে, তারপর কটর মটর করে সাউন্ড হবে। এরকম কখনো হয়? হয় না। তার মানে এর ভেতরে কি আছে বলতো? পিচ্ছিল কারক পদার্থ আছে। এই পিচ্ছিল কারক পদার্থগুলা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। যেমন ধরো একটা পিচ্ছিল কারক পদার্থের নাম, যেমন একটা লুব্রিকেন্টের নাম হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। আহারে, মিউকোপলিস্যাকারাইড, কি নাম, কি নাম? মিউকো, শোনো নাম তোমাদের মুখস্থ করা লাগবে না, আমি জাস্ট বললাম আর কি, মিউকো পলিস্যাকারাইড। মিউকো পলিস্যাকারাইড। এই স্যাকারাইড মানে হলো শর্করা, শর্করার আর একটা নাম হলো এই স্যাকারাইড। তাহলে তোমরা এখানে নাম থেকে বুঝতেছো না এখানে কার্বোহাইড্রেট আছে? মিউকো পলিস্যাকারাইড, ঠিক আছে? এখন নাম শুনে তোমাদের মাথা উল্টো, ভাই কি যে বলেন, এতক্ষণ তো ঠিক ছিলেন, ঠিক আছে? এখন আসো, এই মিউকো পলিস্যাকারাইড এটা একটা লুব্রিক্যান্ট, হ্যাঁ, মানে এরা হচ্ছে পিচ্ছিল কারক পদার্থ। তাহলে এই পিচ্ছিল কারক পদার্থ হিসেবেও কার্বোহাইড্রেট আছে। এরপরে দেখো উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। তোমাদেরকে আজকে ক্লাসের শুরু থেকে বলছি কিনা উদ্ভিদের দেহে সঞ্চিত খাবারের নাম স্টার্চ, শ্বেতসার, শ্বেতসার, বলছি কিনা বলো? স্টার্চ বা শ্বেতসার, বাংলা হলো শ্বেতসার। তাহলে বলো উদ্ভিদের দেহে যে সঞ্চিত অবস্থায় থাকে, এটা কি এখন আমরা জানি নাকি জানি না? ঠিক আছে, আমরা এটাও জানি, ঠিক আছে। এবার বলো প্রাণীদের দেহে কি সঞ্চিত থাকে? বলো গ্লাইকোজেন। প্রাণীদের দেহে কি থাকে বলো? সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। মানে মূল কথা হচ্ছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাদের সঞ্চিত খাদ্যের নাম হলো গ্লাইকোজেন।
আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদের সঞ্চিত খাবারের নাম হলো স্টার্চ বা শ্বেতসার। আমি আবারও বলতেছি, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাদের সঞ্চিত খাবারের নাম হলো গ্লাইকোজেন। আর যারা নিজের খাবার নিজে তৈরি করে তাদের সঞ্চিত খাবারের নাম শ্বেতসার বা স্টার্চ। দেখো আমরা জাস্ট একটু এই যে নিচের দিকে পয়েন্টেই যদি আসি, তাহলে দেখো এরকম একটা পয়েন্ট আছে, খেয়াল করে দেখো। আমরা যদি 11 নম্বর পয়েন্টটা দেখি, খেয়াল করে দেখো, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়ায় গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। দেখছো, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, এই যে দেখো গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। তাহলে দেখো আমরা একই সাথে 11 এবং এবং এখান থেকে দেখো 5 নাম্বার বৈশিষ্ট্য পড়ে ফেললাম। ঠিক আছে, সঞ্চিত পদার্থ হিসেবে থাকে। যদি সেটা উদ্ভিদ দেহ থাকতে পারে কি হিসেবে, স্টার্চ হিসেবে বা শ্বেতসার হিসেবে, প্রাণী দেহে কি হিসেবে, গ্লাইকোজেন রূপে। এবার আসো, এই পয়েন্টটা তোমাদের একটু মনোযোগ দিতে হবে। দেখো কেলভিন চক্র, ক্রেবস চক্র, দেখো কেলভিন চক্র ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশ নেয়। এখন এটা তোমাদের মাইনে নিতে একটু কষ্ট হবে যে ভাই এর সাথে আবার এর কি সম্পর্ক। এর সাথে সম্পর্ক আছে। এর এই যে 6 নাম্বার এবং 8 নাম্বারের সম্পর্ক আছে। 6 এবং 8, দেখো 6 এবং 8 পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। এবার দেখো আমরা আমরা বুঝিয়ে দিই, এটাতে একটু কষ্ট হবে, এর পরের কনসেপ্ট গুলাতে আর কষ্ট হবে না আর কি। হ্যাঁ, লাস্ট একটু মাথায় একটু কষ্ট দাও আমরা চলে যাওয়ার আগে, ঠিক আছে? তাহলে দেখো কেলভিন চক্র, ক্রেবস চক্র, নিশ্চয়ই এগুলো চক্র, তার মানে নিশ্চয়ই এখানে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গঠিত। ধরো একটা কেলভিন চক্রের কথা যদি চিন্তা করো, তাহলে এখানে আছে এ, তারপরে এখানে থাকে ধরো বি, তারপরে এখানে ধরো থাকে এক্স, তারপরে এখানে থাকে ধরো জেড, তারপরে এখানে থাকে ধরো ডি উপাদান, তারপরে এইভাবে তো তারা একটা চক্রাকারে থাকে, তাই না? মানে এরা যেহেতু একটা চক্র, ধরো এটা একটা কেলভিন চক্র, তার মানে কেলভিন চক্র এরকম এই যে এ বি সি ডি এক্স ওয়াই জেড এরকম বিভিন্ন উপাদান দিয়েই তো গঠিত, তাই তো? তোমরা তো এই ব্যাপারে আমার সাথে একমত যে এখানে তারা বেশ কিছু উপাদান দিয়ে গঠিত। অবশ্যই, যেহেতু তারা বেশ কিছু উপাদান দিয়ে গঠিত, ধরো এ বি সি ডি এক্স ওয়াই জেড, এই উপাদানগুলোর মধ্যে অনেকেই আছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, কি কার্বোহাইড্রেট আছে এটা আমরা এখন বলবো না, এখন তোমরা হচ্ছে সামনে যে পড়বা। যেমন আমি জাস্ট এখন আপাতত বলতেছি, যেমন অনেকের কাছে অনেকে আছে রাইবোজ 1,5 বিস ফসফেট। রাইবোজ, রাইবোজ নামক এক ধরনের কার্বোহাইড্রেট আছে এখানে, রাইবোজ। ঠিক আছে, রাইবোজ কালকে আমরা রাইবোজের নাম পড়বো। যেমন ধরো রাইবোজ 1,5 বিস ফসফেট বলে একটা জিনিস আছে, এরকম একটা জিনিস আছে, এই রাইবোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। এরকম বেশ কিছু উপাদান আছে। তাহলে দেখো কেলভিন চক্র, ক্রেবস চক্রের গঠনে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর অনেকেই আছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই উপাদানগুলোর অনেকেই আছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে তার মানে দেখো কার্বোহাইড্রেট ছাড়া কেলভিন চক্র, ক্রেবস চক্র কি সম্পূর্ণ হইতে পারতো? তোমরা আমাকে এখন একটু বলো তো। হ্যাঁ, আমি জানি তোমাদের এখন অনেকের মাথা মাথা এখন একটু ঘুরে ঘুরে উঠবে, কারণ আমরা হচ্ছে আমরা শেষ পথে চলে আসি। হ্যাঁ, তোমরা অলমোস্ট 2 ঘন্টা ধরে ক্লাস করতেছো, আমরা আর বেশিক্ষণ নাই, আমরা আর 2-4 মিনিট আছি, একটু পরে আমাদের স্টুডিওরই কারেন্ট চলে যাবে। ঠিক আছে, সো আমরা পুরোটাই অফ হয়ে যাবো। হুট করে ক্লাস অফ হয়ে গেলে তোমরা আমার দোষ দোষ দিও না। হুট করে যদি ক্লাস অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে মনে করবা ক্লাস এখানে শেষ। কারণ রাত 9টা থেকে আমাদের স্টুডিওর কারেন্ট চলে যাওয়ার কথা, মানে এই পুরো বিল্ডিং এর কারেন্ট চলে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে আসো আমরা আরেকবার বলছি আর কি। হ্যাঁ, যে দেখো এই যে আমরা কেলভিন চক্র, ক্রেবস চক্র, আমরা কি বলছি দেখো, কেলভিন চক্র এবং ক্রেবস চক্রের গঠন যে উপাদানগুলো নিয়ে গঠিত, এদের মধ্যে অনেক উপাদান আছে যারা কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে আমরা আবারও বলতেছি, দেখো কেলভিন চক্র, ক্রেবস চক্র বেশ কিছু উপাদান নিয়ে গঠিত। তাহলে এই উপাদানগুলোর মধ্যে ধরো 10টা উপাদান আছে, এর মধ্যে দেখা যায় 2-4টা উপাদান আছে যারা কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট ছাড়া এই কেলভিন চক্র গঠিত হইতে পারতো? কার্বোহাইড্রেট ছাড়া ক্রেবস চক্র গঠিত হইতে পারতো? কোনোভাবেই না। ঠিক আছে, কার্বোহাইড্রেট ছাড়া কি ক্রেবস চক্র গঠিত হইতে পারতো? কোনোভাবেই না। কেলভিন চক্র হইতে পারতো না। এই জন্যই বলছে যে কেলভিন চক্র, দেখো কেলভিন চক্র ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট অংশ নেই। বুঝছো? এখন দেখো এখানে যেটা বলছি, এই যে দেখো ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিপাকে ভূমিকা পালন করে। ঠিক আছে, কি ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড, এখন এটা কিভাবে ভূমিকা পালন করে? দেখো এই ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যারা আছে, এরা বিপাক হয় ক্রেবস চক্রের মাধ্যমে। ঠিক আছে, এই ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিপাক হয় ক্রেবস চক্রের মাধ্যমে। আমি একটু উল্টাপাল্টা আলোচনা করতেছি, কিন্তু এগুলো সবগুলোই তোমরা পড়বা, বিশ্বাস করো, এই পুরো বই যখন তোমরা পড়ে ফেলবা, তখন এই আলোচনাগুলো তোমাদের কাছে আর নতুন করে মনে হবে না যে তুমি এক্সট্রা ইনফরমেশন মুখস্থ করতেছো। কারণ তোমাদের বইয়ের নবম চ্যাপ্টারে কেলভিন চক্র, ক্রেবস চক্র নিয়ে ডিটেলস আলোচনা আছে। ডিটেলস ডিটেলস বিশাল আলোচনা আছে, পুরো চক্র নিয়ে আলোচনা আছে, তখন তোমরা আরো বিশাল পড়বা। তাহলে দেখো আমরা কি বললাম, সেকেন্ড কনসেপ্টে দেখো ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিপাক হয় ক্রেবস চক্রের মধ্য দিয়ে। তাহলে বলো তো, ক্রেবস চক্র যদি না থাকতো তাহলে ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড কি বিপাক হতো? তুমি একবার চিন্তা করো, এমন একটা পৃথিবী যেই পৃথিবীতে কোনো ক্রেবস চক্র নাই, তাহলে কি কোনো ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিপাক হইতো? হইতো না। আর একটু আগে আমি কি বুঝাইছি,
এই যে ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রের গঠনে কি আছে? কার্বোহাইড্রেট। তাহলে তুমি এখন সেকেন্ড কনসেপ্টে বলো যে কার্বোহাইড্রেট না থাকলে কি ক্রেবস চক্র থাকতো? বলো, কার্বোহাইড্রেট না থাকলে কি ক্রেবস চক্র থাকতো? দেখছো কি মজার জিনিস? তাহলে কার্বোহাইড্রেট যদি না থাকে, ক্রেবস চক্রও থাকবে না, ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডও বিপাক হবে না। কি মজার হিসাব! তার মানে দেখো, এই যে তোমরা অনেকে চিন্তা করো যে আমি কোনো কার্বোহাইড্রেট খাবো না, এই যে যারা ডায়েট করে চিন্তা করে আমি কোনো কার্বোহাইড্রেট খাবো না, নো কার্বোহাইড্রেট, একটাও কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। ওরে একটু হলেও কার্বোহাইড্রেট খাইতে হবে, কারণ একটুও কার্বোহাইড্রেট না খাইলে ওর তো ক্রেবস চক্র তৈরি হবে না। আর ক্রেবস চক্র যদি তৈরি না হয়, ওর ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড তো হজম হবে না, বিপাক হবে না। কি এক মুসিবত দেখো! ঠিক আছে, মুসিবত দেখছো? তাহলে আমরা কি বলছি দেখো, ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এরা বিপাক হয় কিসের মাধ্যমে? ক্রেবস চক্রের মাধ্যমে। আর আমরা কি বললাম, এই ক্রেবস চক্র কি দিয়ে গঠিত? কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। ঠিক আছে, এই তো। হ্যাঁ, এরপরে আসো 7 নাম্বার বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ। কোএনজাইম আমাদের এই যে এই চ্যাপ্টারেরই লাস্টের পাঠ হলো এনজাইম। তখন আমরা কোএনজাইম নিয়ে বিস্তারিত বলবো। হ্যাঁ, আপাতত তুমি মনে রাখো যে কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে, যেমন এই যে এটিপি, এনএডিপি, এফএডি। ঠিক আছে, যখন আমরা কোএনজাইম পড়বো তখন আমরা এটা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর 8 নাম্বার তো পড়ে ফেলছি। এবার দেখো বাকিগুলা এখন সহজ। দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, কাইটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। এই সেলুলোজ হেমিসেলুলোজ যে কোষ প্রাচীরে থাকে, এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত 3বার বলে ফেলছি। তাহলে এটাও এখন তোমরা পারবা। এর বাইরে আরেকটা দেখো, নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান। নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হচ্ছে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ। এই যে রাইবোজ থেকে কি তৈরি হয় জানো? এই রাইবোজ থেকে তৈরি হয় আরএনএ। কি তৈরি হয়? আরএনএ। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো। রাইবো নিউক্লিক অ্যাসিড। এই রাইবো মানে হচ্ছে রাইবোজ। এই রাইবো মানে হলো রাইবোজ। তাহলে দেখছো, এই যে রাইবোজ থেকে আরএনএ তৈরি হয়, আর ডিঅক্সি রাইবোজ থেকে ডিএনএ তৈরি হয়। দেখো এই ডিঅক্সি রাইবোজ দেখতেছো না, এখান থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে বলো তো, ডিএনএ আরএনএ, কার্বোহাইড্রেট ছাড়া ডিএনএ আরএনএ তৈরি হইতে পারবে? তোমরাই বলো, কার্বোহাইড্রেট ছাড়া ডিএনএ আরএনএ তৈরি হইতে পারবে? না। দেখছো কার্বোহাইড্রেট কোথায় নাই? এখন একবার চিন্তা করো, কার্বোহাইড্রেট কোথায় নাই ভাই? কার্বোহাইড্রেট তো সব জায়গায় আছে। এরপর দেখো, আমরা 11 নাম্বার তো বলছি আমাদের মৌলিক চাহিদা, যেমন খাদ্য। দেখো খাদ্য হিসেবে আমরা ভাত, আলু, মালু যা খাই সবগুলাতে কার্বোহাইড্রেট আছে। বস্ত্র হিসেবে যে আমরা কাপড় পরি, সেই কাপড় সুতা দিয়ে তৈরি। সেই সুতা আসে কোত্থেকে জানো? সেলুলোজ থেকে। আমরা একটু আগে বলছি সেলুলোজ সুতার মতো তন্তুময়, বলছি না? সেলুলোজ কি সুতার মতো তন্তুময়। এই যে ওই সুতা দিয়ে কাপড় তৈরি হয়। এই যে আমি যে শার্ট পরে আছি, সেই শার্ট কি দিয়ে তৈরি? আমি যে শার্ট পরে আছি সেই শার্ট কি দিয়ে তৈরি বলো? এটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে, দেখো। আর আর কতক্ষণ? আর 2 মিনিট। আর দেখো আশ্রয়, যেমন ধরো আশ্রয়, যেমন দেখো আশ্রয়, আমরা বাসা বাড়িতে থাকার জন্য কি করি? আমরা খাট বানাই। এই খাট মানে কাঠ, কাঠ মানে কি? উদ্ভিদ। উদ্ভিদ মানে কি? কার্বোহাইড্রেট। এই যে ধরো আমার আশ্রয়, এখানে এই যে আমি নিচে দাঁড়ায় আছি একটা কাঠের তক্তার উপরে, এই কাঠের তক্তা কই থেকে আসছে? উদ্ভিদ থেকেই তো আসছে। তাহলে বলো, আমাদের আশ্রয় বাড়িঘর নির্মাণের জন্য এগুলা আছে কি নাই? অবশ্যই আছে। আর দেখো আমরা কি বলছি, এই যে দেখো, আমরা বলছিলাম না সেলুলোজ হচ্ছে একটু শক্ত, এরা উদ্ভিদকে দৃঢ়তা দেয়। ওই যে 2 নাম্বার পয়েন্ট যখন পড়লাম যে উদ্ভিদের সাপোর্টিং টিস্যু তৈরির সময় সেলুলোজ কাজ করে, এই যে দেখো সেলুলোজ এরা শক্ত। সেলুলোজ যে কার্বোহাইড্রেট, এরা শক্ত। এরা দেখো উদ্ভিদকে দৃঢ়তা দিচ্ছে, সুরক্ষা প্রদান করতেছে, এই জন্য এরা সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদানে কে থাকে? সেলুলোজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পয়েন্টের পড়াশোনা ছিল। হ্যাঁ, আর এর বাইরে, আচ্ছা আমরা কি বলছি? 10 নাম্বারটা রিপিট করতে হবে তাই না তাহমিদ? 10 নাম্বারে দেখো লিখছি যে নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হচ্ছে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ। আমরা এটা আরো ডিটেলস পড়বো, হ্যাঁ, আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ পড়বো। তাও তোমরা মনে রাখো, এই যে রাইবোজ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ। আর এই ডিঅক্সি রাইবোজ থেকে ডিএনএ তৈরি হয়। দেখো এদের পূর্ণরূপ রাইবোজ। আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তোমরা একটু মনে রাখো, আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কি বলতো? আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, কি কি কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ভাই ছকটা পড়ান, হ্যাঁ হ্যাঁ। তোমাদের এখনই পোলাপাইন সব অস্থির হয়ে গেছে, ভাই আর কতক্ষণ, আর কতক্ষণ। আরো যদি পড়াই তাহলে তোমরা এখন আমাকে মেরে ফেলবা। ঠিক আছে, আমরা আজকে এতটুকুই থাকি আর কি। হ্যাঁ, কালকে আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন থেকে বাকি জিনিসপত্র আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ পড়া ফেলবো আর কি। ঠিক আছে ভাই, আপনার ইন্ট্রোডাকশন আমি বলছি, আমি ডক্টর সাইদ আনোয়ার, এমবিবিএস শেষ করে ফেলছি সোহরাওয়ার্দী মেডিকেল থেকে। হ্যাঁ, এখন আপাতত বেকার। এমবিবিএস মানে কি? মা বাবার বেকার সন্তান। একদম মানে পিওরেস্ট ফর্ম অফ মা বাবার বেকার সন্তান। ঠিক আছে, তাহলে আজকে আমরা যতটুকু পড়ছি এই স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে যদিও অনেক কিছু লেখা আছে, তারপরেও তোমরা একটু দেখিও আর কি। হ্যাঁ, আমরা ক্লাসিফিকেশনগুলো পড়তে পারি নাই।
স্যার কিছু কোশ্চেন দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট দিনে কোশ্চেন টোশ্চেন দিব ইনশাল্লাহ।